আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে আছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করেন, আমরা এখনই ক্লাস স্টার্ট করে দেব। আমরা আজকে গিয়ে নতুন লেকচারে যাব, তো একটু তাড়াতাড়ি জয়েন করেন আমাদের সাথে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জয়েন করেন, একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। একটু তাড়াতাড়ি জয়েন করবো, আমরা এখনই ক্লাস স্টার্ট করে দেব। আচ্ছা, তো আমরা গিয়ে গুণগত রসায়ন শেষ করছি। আশা করি গিয়ে ভালো পড়াইছি আর আপনারা ভালো মতো বুঝছেন। অ্যান্ড দেখা যাক গিয়ে আমরা সামনে একটা পরীক্ষা নিব। আমরা গিয়ে আজকে চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন শুরু করব। রাসায়নিক পরিবর্তন নিয়ে বেশ কিছু কথাবার্তা আমি আগে বলে নেব, তারপর গিয়ে পড়া স্টার্ট করব। আর যারা যারা সেকেন্ড পেপার স্টার্ট করতে বলছিলেন তাদের কথাও রাখা হবে, টেনশনের কোনো কারণ নেই। আমরা গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপার স্টার্ট করব, খুব বেশি সময় লাগবে না, বাট আশা করি গিয়ে বুঝাইতে পারবো যে একসাথে তো আসলে দুইটা সম্ভব না। আর যেহেতু গিয়ে জাহিদ স্যার অলরেডি চ্যাপ্টার 3 পড়াচ্ছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 পড়াচ্ছে, আমি যদি চ্যাপ্টার 4টা একটু আগাই দিতে পারি আপনাদেরকে, মোটামুটি ফার্স্ট পেপারের একটা ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা গিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি। আগে এটা নিয়ে একটু কথাবার্তা বলে নিই। তো আমরা স্টার্ট করতেছি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় আছে, রাসায়নিক পরিবর্তন আসলে পুরাতন বইয়ে রাসায়নিক পরিবর্তন নামে কোনো কিছু ছিল না। ওয়েট, আমার কাছে যদি একটা বই থাকতো ভালো হইতো। একটা মিনিট দেখি এখানে কোনো বই আছে কিনা। এটা দ্বিতীয় পত্র, খুব সম্ভবত এটা দ্বিতীয় পত্র। আচ্ছা, আমি তো পুরান বই পড়ি বাবা। এই যে পাওয়া গেছে। এই যে যেমন এটা গিয়ে হাজারি স্যারের পুরাতন প্রথম পত্র বই। এই বইয়ে আপনি রাসায়নিক পরিবর্তন নামে কোনো চ্যাপ্টার পাবেন না। এইখানে আসলে 4টা চ্যাপ্টার আছে, যেই 4টা চ্যাপ্টারের মিক্স গিয়ে আমাদের এই রাসায়নিক পরিবর্তন। কোন কোন চ্যাপ্টার আমি একটু বলি। ফার্স্টে গিয়ে রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা। তারপর আমরা আরেকটা পার্ট পড়বো, সেটা গিয়ে রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এরপরে আমরা আরেকটা পার্ট পড়বো, সেটা অম্লক্ষার সাম্যাবস্থা, অম্লক্ষার সাম্যাবস্থা, অম্লক্ষার সাম্যাবস্থা। আরেকটা পার্ট গিয়ে আমাদের বিক্রিয়াতে তাপের পরিবর্তন বা তাপের হিসাব। হ্যাঁ, এখানে গিয়ে আমাদের হিট কেমিস্ট্রি একটা ব্যাপার আছে, তাপের পরিবর্তনের একটা ব্যাপার আছে, মানে ডেল-এইচ এর ম্যাথ। আচ্ছা, এখন কোনটাতে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। রাসায়নিক গতিবিদ্যার মধ্যে একটা বিক্রিয়ার গতি নিয়ে আলোচনা করা হয়েছে, আপনি নাম থেকে বুঝতে পারতেছেন। এখানে আমাদের বিক্রিয়ার গতি বলতে কি বোঝায়? বিক্রিয়ার গতি বলতে বোঝাচ্ছে বিক্রিয়কটা কি পরিমাণ উৎপাদ তৈরি করতেছে, বা উৎপাদ কি পরিমাণ ভেঙে আবার বিক্রিয়ক তৈরি করতেছে, মানে বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা, বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা। এখানে আমরা সক্রিয়ণ শক্তি, তারপর গিয়ে ভ্যান টফের ইকুয়েশন, প্রভাবন ক্রিয়া, বিভিন্ন জিনিসপত্র পড়াই। সাম্যাবস্থা, এই যে রাসায়নিক সাম্যাবস্থা মানে আপনি ছোটবেলা থেকে আইডিয়া পাচ্ছেন। এখানে আমরা লা চ্যাটেলিয়ারের নীতি, বা আমরা যাকে আসলে বলি লা শাতেলিয়ারের নীতি, লা শাতেলিয়ারের নীতি, ওই লা শাতেলিয়ারের নীতি আলোচনা করা হয়েছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমাদের কেমিস্ট্রি পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বইয়ের মিলে কেপিকেসির পার্ট। অম্লক্ষার সাম্যাবস্থার মধ্যে আলোচনা করা হয়েছে, অ্যাসিড বেস নিয়ে আলোচনা করা থাকবে। এখানে এক্সট্রা যে পার্ট পিএইচ বাফার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। আর তাপের পরিবর্তন বলতে আপনারা বুঝতেই পারতেছেন, তাপ উৎপাদী, তাপ হারি, তার মানে ডেল-এইচ এর ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, গঠন তাপ, প্রশমন তাপ, যাই হোক এনথালপির একটা ব্যাপার আছে। এখন এইখানে কথা একটা বিশাল বড় চ্যাপ্টার। বিশাল বড় চ্যাপ্টারে আমাদের এইচএসসি 22 এর জন্য সরকার কর্তৃক যেই সিলেবাস আছে, সেই সিলেবাসের মধ্যে প্রথমেই তাপের পরিবর্তনকে বাদ দেওয়া হয়েছে। মানে আমার এই চ্যাপ্টারের প্রথমেই তাপের পরিবর্তন একদমই বাদ, মানে তাপের পরিবর্তন আমাকে পড়তে হবে না। আচ্ছা, এরপরে বিক্রিয়ার হারে অল্প কিছু কথাবার্তা আছে আপনাদের সিলেবাসে। সাম্যাবস্থার, অম্লক্ষার সাম্যাবস্থা, এটা মোটামুটি বলা যায় পুরাটাই আছে, এইটা টোটালটাই আছে। এখানে অল্প আছে, হ্যাঁ এখানে অল্প কিছু পড়া আছে, এখানে অল্প পড়া আছে। আর এই যে তাপের পরিবর্তন একদমই নাই। আর এই দুইটা পার্ট মোটামুটি বলা যায় সম্পূর্ণই আছে। এখন এইখানে বুঝার বিষয় কি? বুঝার বিষয় আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি এই জিনিসটা স্টার্ট না করে আপনি ক্যাপশনে অম্লক্ষার সাম্যাবস্থার কথাটা বলছেন কেন?
আচ্ছা দেখেন, এখানে আমাকে বুঝতে হবে আমার এমন একটা টপিক স্টার্ট করতে হবে যেই টপিকে আমি একটু থিওরি আলোচনা করতে পারবো, যেই টপিকে ম্যাথে যাইতে একটু টাইম লাগবে। কেন? কারণ কি? কারণ হচ্ছে গিয়ে সামনে একটা ঈদের গ্যাপ পাবেন আপনারা। আমি হাইয়েস্ট গেলে আমার পরের ক্লাস হচ্ছে শুক্রবার দিন। শুক্রবার দিন আমি ক্লাস নিতেও পারি, নাও নিতে পারি, বলা যাচ্ছে না, কারণ যে কোনো মুহূর্তে ছুটির ঘোষণা এসে করতে পারে, তাই না? তো যদি শুক্রবার ক্লাস হয় আর আমি যদি হচ্ছে গিয়ে ফ্রি থাকি, মানে হচ্ছে একটা ঈদের কেনাকাটার একটা ব্যাপার স্যাপার আছে আপনারা জানেন, তো হচ্ছে যদি শুক্রবার দিন আমি ক্লাস নিতে পারি তাহলে তো আমি ক্লাস নিলাম আলহামদুলিল্লাহ। আর যদি বাই এনি চান্স না নিতে পারি, আমি এমন একটা টপিক নিয়ে শুরু করব যেই টপিক নিয়ে আমরা একটা ক্লাস বা দুইটা ক্লাস বা তিনটা ক্লাস যদি করি, তারপরে যদি ম্যাথে যাই সমস্যা হবে না। বাট কেপিকেসিতে যদি আমি আজকে থিওরি পড়াইতে যাই, এটার মধ্যে যদি গ্যাপ পড়ে তাহলে হচ্ছে কি আপনাদের মধ্যে একটা মরিচা তৈরি হবে, যার জন্য আমাকে এই থিওরিগুলো আবার পড়ে তারপরে ম্যাথ স্টার্ট করতে হবে। আমি মনে হয় হিসাব দিতে পারছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা। কথা হচ্ছে অম্লক্ষার সম্পর্কে আমরা সবাই জানি, সাম্যাবস্থা এই পার্টটা আমরা আসলে আগে জানতাম না, এখন সাম্যাবস্থা নিয়েও পড়বো, বাট সাম্যাবস্থা আজকে পড়বো না। আজকে আমাদের টোটাল ক্লাসটা থাকবে হচ্ছে অ্যাসিড আর বেজের উপর। আজকে আমাদের টোটাল ক্লাসটা থাকবে অ্যাসিড আর বেজের উপর। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি, আশা করি আমি বুঝাইতে পারছি যে আমি কি কি পড়াবো আজকে। অ্যাসিড আর বেস নিয়ে পড়াবো। একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমরা ক্লাস স্টার্ট করে দিব। আমার মনে হয়েছে এই কথাগুলো বলে তারপর হচ্ছে গিয়ে আপনাকে পড়ানো স্টার্ট করা উচিত, এই জন্য হচ্ছে আমি এগুলো বলে নিছি। আর সবসময় মাথায় রাখবেন, একটা টিচারের উচিত অবশ্যই হিসাব দেওয়া। আমি বলতেছি না হচ্ছে কি আমরা হিসাব দিতে বাধ্য, বাট প্রত্যেকটা টিচারেরই উচিত হচ্ছে হিসাব দেওয়া। মানে আপনাকে আমি কি পড়াচ্ছি, আমি যদি আপনাকে হিসাব না দিই তাহলে হচ্ছে গিয়ে মানে আমার মনে হয় না জিনিসটা বেটার। হ্যাঁ, আপনার জানা উচিত যে আমি আপনাকে কি পড়াচ্ছি বা কোন রাস্তায় আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তা শুরু করলে আমি কোন জায়গায় নিয়ে যাব ওইটা আপনার টেনশন নাই, ওইটা আমি নিয়ে যাব। আপনি একটু বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা এখন স্টার্ট করে দেব। আমি মনে হয় বুঝাইতে পারছি যে হচ্ছে কি আমরা কেন আসলে এই পার্টটা স্টার্ট করতেছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে আর বেশি কথা না বলে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাব আলহামদুলিল্লাহ। এই তো এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে তাহলে পড়া স্টার্ট করে দিই। হ্যাঁ, পড়া স্টার্ট করে দিই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে অম্লক্ষার সাম্যাবস্থা পড়বো। একদম টু বি অনেস্ট একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমার রাসায়নিক পরিবর্তনটার উপরে একমাত্র হচ্ছে পাবলিক ক্লাস খুব কম। একমাত্র হচ্ছে গত বছর যখন আমি প্রথম অনলাইনে পড়ানো স্টার্ট করি তখন কেপিকেসি নিয়ে কিছু ভিডিও আছে, খুব পুরাতন ভিডিও। এ বাদে আমার রাসায়নিক পরিবর্তন নিয়ে হচ্ছে গিয়ে অনলাইনে পাবলিক ক্লাসগুলো খুবই কম হয়। এ বাদে আপনারা মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারেরই, যেমন 10 মিনিট স্কুলে অনেক ক্লাস আপনি পাবেন, 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে অনেক ক্লাস আপনি পাবেন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 এর উপর, চ্যাপ্টার 2 এর উপর, সেকেন্ড পেপারের উপর, হ্যাঁ, পরিমাণগত রসায়নের উপর, ওইগুলো করে ফেলতে পারবেন, সমস্যা নেই। বাট আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা ক্লাস কোয়ালিটি বেটার করতেছি। রাসায়নিক পরিবর্তনের উপর ওরকম কোনো পাবলিক ক্লাস পাবেন না। আমরা এখন স্টার্ট করে দিই। এবার হচ্ছে গিয়ে খেয়াল করেন অম্লক্ষার সাম্যাবস্থা। তো আমরা আগে অ্যাসিড আর বেজের পরিচয় জানবো। অ্যাসিড আর বেজের পরিচয়, আপনি বলতেই পারেন যে ভাইয়া অ্যাসিড আর বেজের পরিচয় আপনি ছোটবেলা থেকে জানেন, আসলে আপনি কিছুই জানেন না, বিলিভ ইট অর নট। হ্যাঁ, আপনি একটা জিনিস জানেন, ওইটাই আসলে আমাদের মেইন জিনিস, দেখা যায় অ্যাসিড আর বেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এখানে অনেক পড়াশোনা আছে। কথা হচ্ছে আপনি ছোটবেলা থেকে কি পড়ছেন সেটাই হচ্ছে কথা। আপনি পড়ছেন ছোটবেলা থেকে অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে H+ আয়ন বের হয়, অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে H+ আয়ন বের হয়। ফাইন, এটা আপনি শিখছেন, আমিও মানি, আপনিও মানেন। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে শিখছেন বেসকে জলীয় দ্রবণে দিলে OH- আয়ন বের হয়, বেসকে জলীয় দ্রবণে দিলে OH- আয়ন বের হয়। আপনিও শিখছেন, আমিও শিখছি। কথা হচ্ছে আমাকে একটা জিনিস আপনি বলবেন, আপনার অ্যাসিডের মধ্যে যে H দিয়ে দিবে এই গ্যারান্টি কে দিছে? মানে আমি আপনার কথা ঠিক আছে, আপনি HCl দিলেন, পানি দিলেন, নগদে একটা H+ পেয়ে গেলেন, আপনি তো খুশি, ওমা ঈদের চাঁদের মতো একটা হাসি দিছেন যে ভাই এই যে অ্যাসিডে পানি দিছে H+ হয়ে গেছে। কথা বুঝেন, আমি যে অ্যাসিডের মধ্যে H দিয়ে দিব আপনার আমি বলছি জীবনে বলি নাই। মানে কি, আমি যদি মনে করেন এখানে BF3 দিলাম, মন চাইছে দিছি BF3, মনে করেন আমি দিছি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মন চাইছে দিছি, এটার মধ্যে কি H আছে? না, এটার মধ্যে H নাই। তাহলে এইখান থেকে H+ বের হওয়া কি পসিবল? এখান থেকে H+ বের হওয়া কি পসিবল? পসিবল না, জিন্দেগি তো পসিবল না। তার মানে এইগুলা কি অ্যাসিড না? মানে H না থাকলে কি অ্যাসিড হতে পারবে না? না, এরকম কোনো কথা নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এরাও আসলে অ্যাসিড। কেন অ্যাসিড? ওই ব্যাখ্যাতেই আমরা আস্তে আস্তে আসবো। তার মানে চিন্তা করেন
অ্যাসিড জলীয় দ্রবণে H+ দেয়, আপনার কথাটা ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, যতক্ষণ পর্যন্ত এই অ্যাসিড কি বহন করে, হাইড্রোজেন বহন করে। তার মানে এই অ্যাসিডের ভিতরে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কখনোই H+ দিবে না। এই বেজের মধ্যে দেখেন, খেয়াল করেন, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে তো বাবা OH নাই, কি নাই, OH- নাই, তাহলে কি অ্যামোনিয়া খান না? হ্যাঁ, অ্যামোনিয়াও খান। কথা হচ্ছে এই কথাটা কতক্ষণ পর্যন্ত সত্য, এই কথাটা ততক্ষণ পর্যন্ত সত্য যখন এই বেজের মধ্যে কি থাকবে, বেজের মধ্যে OH পোরশন থাকবে, মানে NaOH, MgOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আপনার যে কথাটা, আপনার কথার মধ্যে একটা ব্যাপক ধরনের লিমিটেশন আছে, যে লিমিটেশনটা আমাকে বলতেছে যদি অ্যাসিডের মধ্যে H না থাকে বা এই বেজের মধ্যে OH না থাকে তাহলে কখনোই এরা H+ আর OH- দিবে না। আপনি ক্লাস 8 থেকে এতটুকু শিখছেন, ক্লাস 8 থেকে এতটুকু শিখছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফাইন, বাট আপনার মধ্যে একটা হিউজ লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো দূর করার জন্যই আমরা এইচএসসি লেভেলে আরো বিভিন্ন জিনিস পড়বো। আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, হ্যাঁ এতটুকু বুঝছেন কিনা, আমি কি বলতে চাইছি এতটুকু বুঝছেন কিনা, আস্তে আস্তে বলেন, বেশি তাড়াহুড়ো করেন না, এটা তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, এটা তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। হ্যাঁ, এই লুইস অ্যাসিড না কোন অ্যাসিড, এডি এখন না, এডি পরে, পণ্ডিতি করেন না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করুন বাবা, নতুন চ্যাপ্টার, কারোর সাথে কেউ কথা বলবেন না, মনোযোগ দেন, মজা পাবেন, হ্যাঁ মনোযোগ দেন, মজা পাবেন। এবার একটু খেয়াল করেন, তার মানে এখন আমরা দেখবো যে ওই যে H আর OH নাই যাদের ভিতরে, তারা কেমনে অ্যাসিড আর তারা কেমনে ক্ষার হয়। হ্যাঁ, খেয়াল করেন, H+ কে আমরা একটা সুন্দর ভাষায় ঢাকি। H+ কে আমরা কি বলি বলেন তো? H+ কে আমরা বলি প্রোটন। H+ কে আমরা কি বলি? H+ কে আমরা বলি প্রোটন। হ্যাঁ, H+ কে আমরা কি বলবো? প্রোটন বলবো, রাইট? তার মানে চিন্তা করেন, যে H+ দেয়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে H+ দেয়, আমি কি আরেকটা ভাষায় বলতে পারি না যে H+ দেওয়া যেই কথা, প্রোটন দেওয়া একই কথা, প্রোটন দেওয়া একই কথা। খেয়াল করেন, হ্যাঁ, H+ দেওয়া যেই কথা, প্রোটন দেওয়া একই কথা, ফাইন। আচ্ছা, আবার হ্যাঁ, খেয়াল করেন, OH- বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? OH- আসলে কার মতো আচরণ করে? OH- আসলে ইলেকট্রনের মতো আচরণ করে। কার মতো? ইলেকট্রনের মতো আচরণ করে। হ্যাঁ, ইলেকট্রনের মতো আচরণ করে। তার মানে চিন্তা করেন, এই যে OH- আমরা বলবো OH- দেওয়া যেই কথা, ইলেকট্রন দেওয়া একই কথা, ইলেকট্রন দেওয়া একই কথা। খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি টোটাল ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, খেয়াল করেন, এই যে তাহলে আমরা একটু এটা সুন্দর করি, খেয়াল করেন, তাহলে এই যে বেস কি করে? OH- দেয়, এটা ক্লাস 8 থেকে শিখছেন। OH- দেওয়া যে কথা, ইলেকট্রন দেওয়া একই কথা। আবার H+ দেওয়া যে কথা, প্রোটন দেওয়া একই কথা, ফাইন। এবার আসেন, আমরা জানি জারণ আর বিজারণ পরস্পরের বিপরীত। তার মানে প্রোটন দেওয়া যেই কথা, ইলেকট্রন গ্রহণ করা একই কথা। প্রোটন দেওয়া যেই কথা, ইলেকট্রন গ্রহণ করা একই কথা। আবার প্রোটন, ইলেকট্রন দেওয়া যেই কথা, প্রোটন নেওয়া একই কথা, প্রোটন নেওয়া একই কথা। আমি আরেকবার বলতেছি, H+ দেওয়া মানে কি দেওয়া? প্রোটন দেওয়া। OH- দেওয়া মানে কি দেওয়া? ইলেকট্রন দেওয়া। প্রোটন দেওয়া যেই কথা, ইলেকট্রন নেওয়া একই কথা। প্রোটন, ইলেকট্রন দেওয়া যেই কথা, প্রোটন গ্রহণ করা একই কথা। আচ্ছা, এবার আমরা লাইনগুলোকে একটু সুন্দর করে ফেলবো। হ্যাঁ, এই যে প্রোটন, এই প্রোটনকে আমরা বলবো হচ্ছে, এই যে প্রোটন দেওয়া নেওয়ার ব্যাপারটা, এটাকে আমরা সুন্দর ভাষায় বলবো, আমি একটু কালার ইউজ করি, হ্যাঁ সব কালো হয়ে যাচ্ছে, কালার ইউজ করি। খেয়াল করেন, এই প্রোটনকে, এই প্রোটন দেওয়া নেওয়ার লাইনটাকে আমরা বলবো প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ। আবার প্রোটনীয় মতবাদ, আবার একটু চিন্তা করেন, হ্যাঁ, তার মানে প্রোটনীয় মতবাদ কি বলতেছে? প্রোটনীয় মতবাদ বলতেছে প্রোটন দিলে অ্যাসিড, প্রোটন নিলে ক্ষার, প্রোটন দিলে অ্যাসিড, প্রোটন নিলে ক্ষার, ফাইন। আবার ইলেকট্রনের লাইনটাকে আমরা একটু কনভার্ট করব, ইলেকট্রনের লাইনটাকে আমরা কনভার্ট করব ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনের লাইনটাকে আমরা কি দিয়ে কনভার্ট করব? ইলেকট্রনীয় মতবাদ দিয়ে। আচ্ছা, তার মানে খেয়াল করেন, ইলেকট্রনীয় মতবাদ কি বলতেছে? ইলেকট্রনীয় মতবাদ বলতেছে ইলেকট্রন নিলে অ্যাসিড, ইলেকট্রন দিলে ক্ষার, ইলেকট্রন নিলে অ্যাসিড, ইলেকট্রন দিলে ক্ষার। আচ্ছা, এবার আসেন, ওই যে বাচ্চাকালে আপনি কি পড়ছিলেন? বাচ্চাকালে আপনি পড়ছিলেন জলীয় দ্রবণে H+ দেয়, জলীয় দ্রবণে OH- দেয়। তাই এই জলীয় দ্রবণের ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে
আয়নিক মতবাদ। কি বলবো? আয়নিক মতবাদ, আয়নিক মতবাদ, আয়নিক মতবাদ। আচ্ছা, এবার ওদের নাম মানে যারা যারা দিছে ওদের একটা নাম আছে, ওদের নামটাও একটু মাথায় রাখতে হবে। আয়নিক মতবাদ দিছে হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াস, বিজ্ঞানী আরহেনিয়াস। হ্যাঁ, তাহলে এই আয়নিক মতবাদ আর এই আয়নিক মতবাদ কে দিছে? আরহেনিয়াস। হ্যাঁ, আরহেনিয়াস, আরহেনিয়াস। আবার এই যে প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদটা কে দিছে? প্রোটনীয় মতবাদটা দিছে হচ্ছে গিয়ে, প্রোটনীয় মতবাদ দিছে হচ্ছে ব্রনস্টেড লাউরি। হ্যাঁ, ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি কে দিছে? ব্রনস্টেড লাউরি দিছে দুজন। আর এখান থেকে এরা কি দিছে? প্রোটনীয় মতবাদটা দিছে। হ্যাঁ, আর আর এই যে ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনীয় মতবাদটা কে দিছে? ইলেকট্রনীয় মতবাদটা দিছে হচ্ছে গিয়ে বিজ্ঞানী লুইস, বিজ্ঞানী লুইস। আমরা 9, 10 এর বইয়ের টেস্ট পেপারে দেখতাম লুইস কি? লুইস হচ্ছে গিয়ে ইলেকট্রনীয় মতবাদ দিছে, ইলেকট্রনীয় মতবাদ। তার মানে আমি যদি টোটালটাকে সামারি করতে যাই, আরহেনিয়াস কি বলছে? আরহেনিয়াস বলছে যদি পানি দেন, পানি দিলে ও H+ দিবে আর OH- দিবে কতক্ষণ পর্যন্ত? যখন ওর মধ্যে H আর ওর মধ্যে OH আছে। আবার বিজ্ঞানী ব্রনস্টেড লাউরি কি বলছে? প্রোটনীয় মতবাদে বলছে যে প্রোটন দান করে সে অ্যাসিড আর যে প্রোটন গ্রহণ করে সে ক্ষার। আর ইলেকট্রনীয় মতবাদে কি বলছে? যে ইলেকট্রন নেয় সে অ্যাসিড আর যে ইলেকট্রন দেয় সে ক্ষার। আপনি মনে রাখবেন কি দিয়ে? আপনার 9, 10 এর পড়া দিয়ে আপনি মনে রাখতে পারেন। H+ দেওয়া মানে প্রোটন দেওয়া, প্রোটন দেওয়া মানে ইলেকট্রন নেওয়া, OH- দেওয়া মানে ইলেকট্রন দেওয়া, ইলেকট্রন দেওয়া মানে প্রোটন নেয়া। হ্যাঁ, আপনি 9, 10 দিয়ে আপনি মনে রাখতে পারেন। এন্ড খেয়াল করেন এই জিনিসটা নিয়ে আপনার বই পুস্তকে 2 থেকে 3 পেজ তেনা পেঁচানো আছে। এইগুলো তেনা পেঁচা লাভ নাই। আপনি এরকম ভাবে ছোটখাটো ভাবে পড়ে ফেলেন, আপনি অনেক কিছু শিখে গেছেন, আপনার কোনো আইডিয়া নাই। আমরা এখন এই জিনিসগুলোর প্রমাণ দেখব। একটু তাড়াতাড়ি আমাকে বলে যে হচ্ছে গিয়ে এতটুকু বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের এসিড বেসের মতবাদ, আমরা অনেকগুলো মতবাদ আছে, আমরা এখন 3টা মতবাদ পড়তেছি। আমাদের মতবাদ পড়তে হয় হচ্ছে প্রায় 7 থেকে 8টা। এখানে 3টা মতবাদ আছে। আপনি বলেন যে 3টা মতবাদ বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 3টা মতবাদ বুঝছি, আমরা সামনে আলোচনায় যাব। একটু তাড়াতাড়ি বলবেন 3টা মতবাদ বুঝছি। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে 3টা মতবাদ বুঝছি। কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার একসাথে শুরু করলে কোনটা রেখে কোনটা করব মানে কি এইসবের? বাবা আমি যদি খুব ভুল না করি, আপনি যদি, আমি জানি না ঢাকার বাইরের কলেজগুলোর কি অবস্থা, ঢাকা শহরের যতগুলো কলেজ আছে, আমি নিজে একটা কলেজে ছিলাম। আমি আপনার হচ্ছে এখন পর্যন্ত আমি গত 4 বছর ধরে হচ্ছে মিনিমাম 60 থেকে 70টা কলেজের পোলাপাইন পড়াইছি। আমি জানি বিভিন্ন কলেজের স্টুডেন্ট বিভিন্ন কলেজের সিলেবাস হ্যান্ডেল করছি, এগুলো জানা আছে। প্রত্যেকটা কলেজেই একটা চ্যাপ্টারের একটা সাবজেক্টের উপর একাধিক টিচার থাকে, এন্ড হচ্ছে তারা একই সাথে 2টা চ্যাপ্টার স্টার্ট করে। যেমন আমরা যখন অর্গানিক পড়তাম আমাদের এইচএসসি লেভেলে, অর্গানিক পড়াইতো আমাদের শুরু থেকে একটা টিচার আর শেষের দিক থেকে একটা টিচার। হ্যাঁ, আবার অন্যান্য চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার 1 করাইতো, চ্যাপ্টার 2 করাইতো একটা টিচার, আর হচ্ছে চ্যাপ্টার 4 করাইতো আরেকটা টিচার, এরকম হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে নিয়ম। আর আপনাকে হচ্ছে এখানে একদিনে কেউ 2টা ক্লাস দিচ্ছে না কেমিস্ট্রি। আপনার যেদিন পড়া হচ্ছে সেদিন পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা দুনিয়ার নিয়ম। আর হচ্ছে গিয়ে বুঝতে পারতেছেন যে হচ্ছে সিলেবাস অনেক বড়। হ্যাঁ, তো ওই হিসাবে হচ্ছে গিয়ে আপনাদের সিলেবাস কমানোর পরেও সিলেবাস অনেক বড়। হ্যাঁ, আর আমাদের টাইমে তো সিলেবাস আরো বেশি ছিল। যাই হোক, আমাদের কলেজে সেকেন্ড পেপার চলছে। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড পেপার তো চলবেই বাবা, সেকেন্ড পেপার চলবেই। অর্গানিক করেন বাবা, এত তাড়াহুড়া করে লাভ নেই বাবা, আস্তে আস্তে করেন। এরপরে আমরা যে পার্টটা করবো, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, এরপরে আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। এই কথা থামাই দেন। হ্যাঁ, কথা থামাই দেন। এরপরে আসেন আমরা একটু প্রমাণ দেখি। হ্যাঁ, আমরা একটু প্রমাণ দেখি। আসেন আমরা ছোটবেলার বিক্রিয়াতে ফেরত যাই। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খেয়াল করেন। আমরা যে কোনো একটা বিক্রিয়া নিতে পারি, যে কোনো একটা বিক্রিয়া নিই। হ্যাঁ, যে কোনো একটা বিক্রিয়া নিই। আপনি ছোটবেলা থেকে কি পড়ছেন? আপনি ছোটবেলা থেকে যা পড়ছেন আমি তাই পড়াবো। আপনি ছোটবেলা থেকে যা পড়ছেন আমি তাই পড়াবো, এক্সট্রা কিছু পড়াবো না। দেখেন, আপনি পড়ছেন ছোটবেলা থেকে HCl ও যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি করে H+ আর Cl-। এই আওয়াজ থামান, কমেন্ট অফ করেন। HCl পানির সাথে বিক্রিয়া করলে H+ আর Cl- তৈরি করে, আপনি জানেন। আচ্ছা, আপনি সমতা দেখলেই বুঝবেন এখানে একটা ঘাপলা আছে। ব্যাপারটা হচ্ছে H+ বলতে কিচ্ছু নাই, H+ পরের আসে। H3O+ হচ্ছে অ্যাকুরেট জিনিস। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন।
কি বলবো? হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, এই হাইড্রোনিয়াম আয়ন কি বলা হয় আসলে? H+। হাইড্রোনিয়াম আয়নকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে H+। তাই আপনারা ছোটবেলায় H+ আর Cl- দেখতেন। যাই হোক ওইগুলো বড় কথা না। কথাটা কি বুঝেন? কথা হচ্ছে HCl পানির সাথে বিক্রিয়া দিয়ে H3O+ তৈরি করে, Cl- তৈরি করে। আচ্ছা, এবার আপনি আমাকে বলবেন, আপনি নিজেই বুঝে যাবেন, সব আপনি নিজেই বুঝে যাবেন। দেখেন এই যৌগটা কোন জায়গা থেকে আসছে? ফর শিওর এই যৌগটা এই জায়গা থেকে আসছে। কেন? কি দেখে বুঝলাম? হাইড্রোজেন দেখে? জীবনও না। বুঝবেন কি দেখে? অক্সিজেন দেখে। এখানে অক্সিজেন আছে, এইখানেও অক্সিজেন আছে। হ্যাঁ, এই অক্সিজেন দেখে বুঝছেন এইটা এখান থেকে আসছে। ফাইন। এবার দেখেন বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? এই জায়গায় হাইড্রোজেন 2টা আছে, এই জায়গায় হাইড্রোজেন 3টা আছে। এই জায়গায় হাইড্রোজেন 2টা আছে, এই জায়গায় হাইড্রোজেন 3টা আছে। তার মানে হাইড্রোজেন কি হইছে? হাইড্রোজেন যোগ হইছে। হাইড্রোজেন কি হইছে? হাইড্রোজেন যোগ হইছে। যোগ হওয়া মানে কি? গ্রহণ করা। মনে করেন আপনি আমারে 10 টাকা দিলেন, আমার পকেটের টাকার সাথে 10 টাকা বিয়োগ হবে না যোগ হবে? 10 টাকা যোগ হবে। দ্যাট মিন্স আমি 10 টাকা গ্রহণ করছি আপনার থেকে, রাইট? তার মানে এই পানি একটা H+ গ্রহণ করছে, H3O+ তৈরি হইছে। একটা পানির সাথে H+ যোগ হইছে মানে H2O এক অণু হাইড্রোজেন প্লাস গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। ফাইন। আবার এই যে ক্লোরাইড আয়ন এইখান থেকে আসছে। কি দেখে বুঝছেন? ক্লোরিন দেখে বুঝছেন। তার মানে আসেন আমরা একটু লাল কালি করে দিই। তাহলে আসেন লাল কালি দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন ক্লোরাইড আয়ন আর HCl, এখানে HCl থেকে ক্লোরাইড হইছে। ব্যাপক মানে এই জায়গার মধ্যে ব্যাপারটা কি হচ্ছে বা ডিফারেন্সটা কোন জায়গায়? এখানে হাইড্রোজেন প্লাসটা কি হইছে বলেন তো? বিয়োগ হইছে। মনে করেন আমি আপনাকে 10 টাকা দিলাম, তার মানে আমার পকেট থেকে 10 টাকা যোগ হবে নাকি বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে। তার মানে এই যে HCl থেকে H+টা বিয়োগ হয়ে Cl- তৈরি করছে। আচ্ছা, তার মানে বিয়োগ দেওয়া মানে কি? ছেড়ে দেওয়া। মানে আমি 10 টাকা দিয়ে দিলাম মানে ছেড়ে দিলাম, ত্যাগ করলাম। আচ্ছা, এবার একটু মিলায়ে দেখেন। হ্যাঁ, আপনি জানেন না HCl কে অ্যাসিড বলে না ক্ষার বলে, আপনি জানেন না পানিকে অ্যাসিড বলে নাকি ক্ষার বলে, আপনি পরে মিলায়ে নিয়েন। খেয়াল করেন আমাদের একটু আগে একটা কথা ছিল, H+ মানে হচ্ছে প্রোটন। H+ মানে আমরা কি বলছিলাম? প্রোটন বলছিলাম। যে প্রোটন ছেড়ে দেয় তাকে একটু আগে আমি অ্যাসিড বলছিলাম। আপনি ছোটবেলা থেকে HCl কে কি অ্যাসিড হিসেবে জানেন নাকি ক্ষার হিসেবে জানেন? অবশ্যই অ্যাসিড হিসেবে জানেন, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আসেন পানি। তার মানে পানি H+ গ্রহণ করতেছে, যে প্রোটন গ্রহণ করে। খেয়াল করেন বাবা, যে প্রোটন গ্রহণ করে তাকে আমি একটু আগে কি বলছিলাম? তাকে আমি বলছিলাম হচ্ছে গিয়ে ক্ষার বা বেস। এখন আপনি বলতে পারেন ভাই পানি বেস, পানি ক্ষারীয়, জীবনে তো বুঝলাম না। আচ্ছা, এটার ব্যাপারে একটু পরে আসতেছি। খেয়াল করেন, তার মানে পানি এখানে ক্ষার আর HCl এখানে অ্যাসিড। কেমনে হইছে? এই যে H+ আর H+ বিয়োগের জন্য আর H+ যোগের জন্য। একটু তাড়াতাড়ি বলেন উদাহরণ 1 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন উদাহরণ 1 বুঝছি বা 1 নাম্বার বিক্রিয়া বুঝছি। বিক্রিয়ায় বলা আমাদেরই বসুন্ধরা। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি। তোমরা কারা কারা নিয়মিত ক্লাস করো এটা জানি না, আপনি কি করবেন বাবা? আপনার কি কাজ এখানে? এখানে কারা কারা রেগুলার ক্লাস করে তাদের কি করবেন? একটু তাড়াতাড়ি। আমি কিন্তু বাবা পচাই না, আমি কিন্তু হচ্ছে অফিসিয়াল ক্লাসগুলোতে পচাই না। আমার ব্যক্তিগত ব্যাচ ছাড়া আমি নর্মালি পচাই না। নাহলে আমি হচ্ছে একটা কথা বলতে নিছিলাম, যাক বললাম না, বাদ দেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এই কথাটা সে যদি মাইক্রোকোর্সে বলতো নাই বানাই ফেলতাম আমি। আচ্ছা, খেয়াল করেন এই যে HCl থেকে H+ চলে গেছে, এই জন্য আমরা HCl কে বলতেছি হচ্ছে অ্যাসিড। আর পানি যেহেতু এখানে H+ গ্রহণ করছে তাই পানিকে আমরা বলতেছি হচ্ছে ক্ষার। এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আমরা 2 নাম্বার উদাহরণে চলে যাই। ওকে, 2 নাম্বার উদাহরণে যাব। 2 নাম্বার উদাহরণে গেলে কি হবে দেখি। 2 নাম্বার উদাহরণে গেলে কি হবে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি ছোটবেলা থেকে এরকম জিনিস দেখতেছেন। দেখেন, আপনি এরকম জিনিস দেখতেছেন। অ্যামোনিয়া যদি পানির সাথে বিক্রিয়া দেয়,
আমি কিন্তু জানি না কে অ্যাসিড কে ক্ষার, আমি জানি না, জানার দরকার নেই, এত জানি না কি করবেন জীবনে, কি আছে যা শিখতেছেন অল্প অল্প শিখেন। NH4 প্লাস আর হচ্ছে OH মাইনাস আর হচ্ছে OH মাইনাস, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন তাহলে অ্যামোনিয়া আর পানি মিলে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন তৈরি করবে, ভালো কথা, ফাইন। এবার দেখেন করুক ওরা, ওদের মন চাইছে ওরা করুক। এবার একটু এদিকে তাকান, এইখান থেকে এটা তৈরি হয়েছে, কেমনে বুঝবো? নাইট্রোজেন এইখানে, নাইট্রোজেন এইখানে, এই জন্য আমরা বলতেছি যে অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়া থেকে তৈরি হয়েছে অ্যামোনিয়াম প্লাস আয়ন, অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়েছে, অ্যামোনিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছে, ফাইন। অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়নের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গাতে? বেসিক পার্থক্যটা হচ্ছে H প্লাস গ্রহণ হয়েছে, H প্লাস গ্রহণ হয়েছে। দেখেন এই জায়গায় হাইড্রোজেন আছে 3টা, এই জায়গায় হাইড্রোজেন আছে 4টা, তার মানে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, তার মানে অ্যামোনিয়ার সাথে H প্লাস গ্রহণ হওয়ার ফলে অ্যামোনিয়া একটা H প্লাস গ্রহণ করার ফলে অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে, ফাইন। এবার আসেন আমরা হচ্ছে একটু নীল কালি দেই, নীল কালি দিলে পানির দিকে তাকান, পানির দিকে তাকাইলে আপনি বুঝবেন পানি মানে হচ্ছে কি HROH, পানি মানে কি, পানি মানে HROH, রাইট, HROH। এবার দেখেন এই যে HROH এর মধ্যে OH টা এইখানে আছে, H নাই, H কই, H তো ভুয়া। এখন দেখেন এই যে H কি দিয়ে দিছে, তার মানে H হচ্ছে গিয়ে বিয়োগ গেছে, H বিয়োগ গেছে। এবার আপনি আমাকে বলেন, কি বলবেন যে এই যে H প্লাস মানে কি বলেন তো? H প্লাস মানে প্রোটন না? একটু আগে আমরা শিখেছি H প্লাস মানে প্রোটন। যে প্রোটন গ্রহণ করে, যে প্রোটন গ্রহণ করে তাকে আমরা কি বলতাম? তাকে আমরা বলতাম বেস বা ক্ষার। তার মানে এইখানে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে আমরা বলবো হচ্ছে বেস, অ্যামোনিয়াকে আমরা বলবো হচ্ছে বেস। আবার 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 এই যে পানি, পানির মধ্যে H আর OH আছে, পানির মধ্যে H আর OH, এইখান থেকে একটা H প্লাস চলে গেছে, H প্লাস চলে গেছে মানে কি? সে রাগ করছে, মানে প্রোটন। এই যে প্রোটনটা যে ছেড়ে দেয়, যে এই প্রোটনকে পাঠায়া দেয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। তার মানে এই যে দেখেন অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াকে আমরা বলতেছি হচ্ছে ক্ষার, এই পানিকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিড। কোন হিসেবে বলতেছি? আপনি ছোটবেলা থেকে যা পড়তেছেন তাই কিন্তু বলাচ্ছি, বাট আমরা কিসের ভিত্তিতে বলতেছি? আমরা বলতেছি প্রোটনীয় মতবাদের ভিত্তিতে। প্রোটনীয় মতবাদ কেন? কারণ এই যে H প্লাস যা ছাড়তেছে, H প্লাস গ্রহণ করতেছে, মানে প্রোটন গ্রহণ করতেছে, প্রোটন ছাড়তেছে। আপনারা ছোটবেলায় ব্রনস্টেড লাউরি পড়েন নাই, তার মানে এই ব্রনস্টেড লাউরি দিয়েই আমরা কিন্তু সবগুলা ব্যাখ্যা দিচ্ছি। আমরা একটু পরে লুইসে চলে যাব, পরে দেখেন কি বলি না বলি। আগে বলেন হচ্ছে গিয়ে एग्जांपल 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন एग्जांपल 2 বুঝছি, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে एग्जांपल 2 বুঝছি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। একটু তাড়াতাড়ি। ইলেকট্রন গ্রহণ করলে আধান নেগেটিভ হয়, আচ্ছা ভালো ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। হ্যাঁ ওগুলো দেখবেন, ওগুলো দেখবেন, ওগুলো দেখবেন। এই তো সুন্দর, ভেরি গুড। এরপর আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই, হ্যাঁ এরপর আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা আচ্ছা এখন আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। যেমন এখন উদাহরণ 1 আর উদাহরণ 2 থেকে আপনি একটা জিনিস শিওর, উদাহরণ 1 আর উদাহরণ 2 থেকে আপনি একটা জিনিস শিওর যে পানি সে অ্যাসিডও হইতে পারে, পানি সে ক্ষারও হইতে পারে, পানি অ্যাসিডও হইতে পারে, পানি ক্ষারও হইতে পারে। দ্যাট মিন্স পানি একটা উভধর্মী পদার্থ, পানি আগামী দিন ইউজ হবে, হ্যাঁ পানি আগামী দিন ইউজ হবে। মানে আমরা পানি খাবো না, আমরা আসলে পানিকে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করব পরের হিসাব। মানে পানি অ্যাসিডও হইতে পারে, পানি ক্ষারও হইতে পারে। যেমন চিন্তা করেন যে একটু আগে 1 নাম্বার एग्जांपले HCl এর সাথে পানি ছিল বাবা, এই যে HCl হচ্ছে অ্যাসিড, তার মানে পানি এখানে কি হিসেবে কাজ করতেছে? বেস হিসেবে কাজ করতেছে। আর এখনের উদাহরণে অ্যামোনিয়া ছিল হচ্ছে আমাদের বেস, অ্যামোনিয়া কি ছিল? আমাদের বেস ছিল। এন্ড পানি কি হিসেবে কাজ করছে? এখানে পানি আসলে অ্যাসিড হিসেবে কাজ করছে। পানি কি হিসেবে কাজ করছে? অ্যাসিড হিসেবে কাজ করছে। দ্যাট মিন্স পানি হচ্ছে একটা উভধর্মী পদার্থ, পানি হচ্ছে উভধর্মী। পানিকে আমরা বেসও বলতে পারি, পানিকে আমরা অ্যাসিডও বলতে পারি। এন্ড কথা হচ্ছে আপনি বই পুস্তকে পাবেন পানি হচ্ছে নিরপেক্ষ। তাহলে উভধর্মী বললাম, আবার নিরপেক্ষ বললাম, কারণটা কি? এগুলো পরে পানি নিয়ে আমরা এটা বিচার বিশ্লেষণ পরে করব, হ্যাঁ। আচ্ছা এরপরে আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, হ্যাঁ এরপরে আমরা পরের পার্টে পড়েছি। এই টপিক কি মানে কি? এই উপরে দেওয়া আছে না? হ্যাঁ উপরে তো দেওয়া আছে। টপিক কি মানে কি? এটি কোন ধরনের কোশ্চেন? আচ্ছা এবার একটু খেয়াল করেন,
এবার একটু দেখেন, এবার আমরা আরেকটা কাজ করব। হ্যাঁ, আমরা আরেকটা কনসেপ্ট করব। আরেকটা কনসেপ্ট কি? আসেন আমরা একটা বিক্রিয়া দিই। একটু আগে আমরা HCl কে পানির সাথে দিছিলাম, এখন আমরা তারপরে আমরা অ্যামোনিয়াকে পানির সাথে দিছিলাম, এখন HCl আর অ্যামোনিয়াকে একসাথে দিই, দেখি কি আছে কপালে। হ্যাঁ, ওরা কি করে দেখতে চাচ্ছি আমি। HCl আর হচ্ছে পানি, HCl আর পানি, সরি অ্যামোনিয়া। হ্যাঁ, HCl আর অ্যামোনিয়াকে একসাথে দিলাম। আমি এই লাইনটা একটু মুছে দিব, আমার একটু জায়গা লাগবে বেশি এখানে। HCl আর অ্যামোনিয়া, হ্যাঁ, তাহলে HCl আর হচ্ছে গিয়ে অ্যামোনিয়াকে আমরা একসাথে বিক্রিয়া দিতে যাচ্ছি। কি হবে না হবে পরে। এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন অ্যামোনিয়া আর HCl মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। ফাইন, আচ্ছা ঠিক আছে। এবার আসেন আমরা একটা কথা বলি, এবার আসেন আমরা একটু মিলাই ফেলি। হ্যাঁ, আমরা একটু মিলাই দেই। আপনি বুঝতে পারতেছেন ক্লোরিনটা আসছে HCl থেকে, আমি একটু নীলকালি করে দিই। হ্যাঁ, নীলকালি। এই যে ক্লোরিন আসছে কোন জায়গা থেকে? এখান থেকে আসছে। আবার আপনি শিওর যে এই যে অ্যামোনিয়া আসছে হচ্ছে অ্যামোনিয়া আসছে হচ্ছে অ্যামোনিয়া থেকে। ফাইন, এবার দেখেন HCl থেকে ক্লোরাইড আয়ন হইছে, HCl থেকে ক্লোরাইড আয়ন হইছে, তার মানে H+ কি বিয়োগ গেছে না? H+ বিয়োগ গেছে, তার মানে H+ বিয়োগ গেছে, রাইট? আচ্ছা ফাইন। এবার অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম প্লাস হইছে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম প্লাস হইছে, তার মানে কি হইছে বাবা? তার মানে হচ্ছে কি H+ গ্রহণ হইছে, তাই না? আচ্ছা এবার আসেন, এবার দেখেন এই যে H+ মানে কি? প্রোটন যে বিয়োগ করে মানে যে ছেড়ে দেয়, প্রোটন যে ছেড়ে দেয় তাকে আমরা অ্যাসিড বলি, তার মানে HCl অ্যাসিড। আপনি শিওর HCl অ্যাসিড? আপনি শিওর? ফাইন। আচ্ছা আবার 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 হ্যাঁ, এই যে অ্যামোনিয়া H+ গ্রহণ করে, H+ মানে কি? প্রোটন না? প্রোটন গ্রহণ করে, তাহলে প্রোটন যদি গ্রহণ করে থাকে তাহলে সে কি হয়? ক্ষার হয়, তার মানে অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে একটা বেস। আপনি শিওর? ফাইন। আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে এই বিক্রিয়াটাকে একটু উল্টাই দিই। আসেন উল্টিকরণ করে কি পাচ্ছি? অ্যামোনিয়া আর HCl। হ্যাঁ, অ্যামোনিয়াম আর HCl পাচ্ছি। হ্যাঁ, উল্টিকরণ করে পাই। এবার আসেন এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে অ্যামোনিয়াম প্লাস, খেয়াল করেন। হ্যাঁ, এই যে অ্যামোনিয়াম প্লাস থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে, আপনি শিওর? অ্যামোনিয়াম প্লাস থেকে অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেন। হ্যাঁ, তাহলে আসেন এবার আমরা এখানে লাল কালি দেই। এই যে অ্যামোনিয়াম থেকে কি হইছে? অ্যামোনিয়া হইছে, অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া হইছে। আবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে ক্লোরাইড আয়ন থেকে কি হইছে? HCl হইছে। ক্লোরাইড আয়ন থেকে কি হইছে? HCl। এই যে ক্লোরিন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এই যে অ্যামোনিয়াম প্লাস আর এই যে অ্যামোনিয়া, এখানের মধ্যে বেসিক ফলটা কোন জায়গায়? দেখেন এই জায়গায় H4টা, এই জায়গায় H3টা, এই জায়গায় H4টা, এই জায়গায় H3টা, তার মানে এই জায়গাতে কি হইছে? এই জায়গাতে একটা হাইড্রোজেন প্লাস বিয়োগ গেছে। ফাইন। আবার হ্যাঁ, আবার এবার ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন এখানে HCl, তার মানে কি হইছে বলুন তো? একটা H+ গ্রহণ হইছে। ফাইন। এবার আসেন, এবার এই যে অ্যামোনিয়াম প্লাস ও প্রোটন ছেড়ে দেয়, দেখেন H+ মানে কি? প্রোটন। এই অ্যামোনিয়াম প্লাস প্রোটন ছেড়ে দিচ্ছে, দ্যাট মিন্স এই অ্যামোনিয়াম প্লাস হচ্ছে অ্যাসিড। আপনি শিওর? অ্যামোনিয়া প্রোটন ছেড়ে দিচ্ছে। আবার ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন কি করতেছে? প্রোটন গ্রহণ করে। প্রোটন গ্রহণ করা মানে কি বলেন তো? ক্ষার না? প্রোটন গ্রহণ করা, তার মানে এই যে আমাদের Cl মাইনাসটা কি? Cl মাইনাসটা হচ্ছে বেস। Cl মাইনাসটা কি? Cl মাইনাসটা হচ্ছে বেস। আচ্ছা এবার আমাকে একটু বলেন তো, আপনি 1 আর 2 বুঝছেন? আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি দেখতেছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে, মানে এখানে একটা বাচ্চা কান্নাকাটি করতেছে আর মাও চিল্লাফাল্লা করতেছে, যার জন্য আমি আমার ভয়েসটা আরো বাড়াই দিচ্ছি, যাতে করে হচ্ছে কি ওইটাকে ইগনোর করা যায়, বুঝছেন? মা একটু পানি দিয়েন। একটু তাড়াতাড়ি বলেন তো 1 আর 2 বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি বলেন 1 2 বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি বলেন 1 2 বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি। এই তো সুন্দর, 1 2 বুঝছি। ফাইন। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাব। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাব। এখন আমরা একটা কাজ করি, বোর্ডে জায়গা আছে না? হ্যাঁ, বোর্ডে জায়গা আছে। তার মানে আসেন আমরা একটু পরিচয়গুলো লিখে ফেলি। HCl মানে আপনি কি পাইলাম? HCl মানে কি পাইলাম? HCl মানে অ্যাসিড পাইলাম। HCl মানে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, HCl মানে হচ্ছে অ্যাসিড। আবার এই যে অ্যামোনিয়া মানে হচ্ছে গিয়ে ক্ষার।
অ্যামোনিয়া মানে হচ্ছে ক্ষার। এই যে NH4+ মানে হচ্ছে অ্যাসিড। NH4+ মানে কি? NH4+ মানে হচ্ছে অ্যাসিড। আমি একটু লিখে ফেলি, হ্যাঁ পরিচয়গুলো লিখে ফেলি। আর এই যে ক্লোরাইড, ক্লোরাইড মানে হচ্ছে গিয়ে, ক্লোরাইড মানে হচ্ছে বেস। ক্লোরাইড মানে কি? ক্লোরাইড মানে হচ্ছে বেস। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ একটু পরের পার্টে চলে যাই। আমরা এই বিক্রিয়াটা আরেকবার একটু লিখবো। হ্যাঁ আরেকবার একটু আপনাদেরকে কষ্ট দেই, আরেকবার একটু লিখে একটা নতুন কনসেপ্ট শিখাচ্ছি। হ্যাঁ একটা নতুন কনসেপ্ট শিখাবো। এই কনসেপ্টের নাম যদি বইলা শিখাইতাম আপনারা পড়তেন না, মনোযোগ দিয়ে পড়তেন না, মনে হইতো কঠিন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কোন দিক দিয়ে খেলে দিব আপনার কোনো টার্গেট মানে আপনি বুঝবেনই না। একটা কঠিন জিনিস আমি পড়ানোর পরে বলবো কঠিন জিনিস, হ্যাঁ এখন না। আমি যদি নাম আগে বলে দিই আপনারা বুঝবেন না। এখন একটু খেয়াল করেন, এই যে HCl আর এই যে অ্যামোনিয়া, ওরা মিলে কি তৈরি করলো? অ্যামোনিয়াম প্লাস। এখন আপনার কঠিন লাগবে না, এখন আপনার মুহূর্তের মধ্যে মনে হবে এই জিনিসটা অনেক ইজি। খেয়াল করেন, এই যে দেখেন, আপনি শিওর HCl থেকে কি আসছিল ভাইয়া বলেন তো? এই যে HCl থেকে কি আসছিল খেয়াল করেন, HCl থেকে কি আসছিল? Cl- আসছিল না? HCl থেকে Cl- আসছিল। আচ্ছা এবার দেখেন HCl কি? HCl অ্যাসিড। HCl কি? HCl হচ্ছে অ্যাসিড। HCl হচ্ছে অ্যাসিড। এবার একটু খেয়াল করেন, HCl অ্যাসিড। আচ্ছা এখানে নীলকালি দিলে ফুটবে না, এখানে হচ্ছে নীলকালি আছে। হ্যাঁ এখানে হচ্ছে HCl কি? অ্যাসিড। আবার এই যে ক্লোরাইড কি? ক্লোরাইড হচ্ছে বেস। ক্লোরাইড হচ্ছে কি? বেস। আবার আবার এবার দেখেন এখানে আসেন। হ্যাঁ এখানে আসেন, এই যে অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়েছে? অ্যামোনিয়া থেকে NH4+ তৈরি হয়েছে না? এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন। এবার খেয়াল করেন, এই যে ক্ষার, এখানে H+ যোগ হয়েছে, রাইট? H+ যোগ হয়েছে। এই যে অ্যামোনিয়ার পরিচয় কি ছিল? অ্যামোনিয়ার পরিচয় ছিল হচ্ছে বেস। অ্যামোনিয়ার পরিচয় কি ছিল? অ্যামোনিয়ার পরিচয় ছিল বেস। আর এই যে NH4+ এর পরিচয় কি ছিল? NH4+ ছিল অ্যাসিড। আচ্ছা আপনি এইখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখান থেকে মজার একটা বিষয়, HCl থেকে যা তৈরি হয়, HCl থেকে যা তৈরি হয়, HCl যদি অ্যাসিড থাকে ওটা অবশ্যই ক্ষার হবে। HCl যদি অ্যাসিড থাকে ওটা অবশ্যই ক্ষার হবে, ক্ষার হতে বাধ্য। হ্যাঁ এই অ্যামোনিয়া থেকে কিছু একটা তৈরি হয়েছে, অ্যামোনিয়া যদি ক্ষার হয় ওইটা অবশ্যই অ্যাসিড হবে, অ্যাসিড হইতে বাধ্য। এটা বাই ডিফল্ট ব্যাপার, ও ছাড়ছে, ও তো গ্রহণ করবো, নাই লইব কেমনে, তাই না? খেয়াল করেন, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া যদি বেস হয়, ওর থেকে যা তৈরি হয়েছে তা অ্যাসিড হবে। তার মানে আমি যদি বলি এরকম, আমি যদি বলি এই যে A+B ইকুয়াল, এখান থেকে বললাম C+D। খেয়াল করেন, আমি বললাম A থেকে C হইছে আর B থেকে D হইছে। তার মানে আপনাকে বুঝতে হবে, আমি যদি আপনাকে বলি এর পরিচয় হচ্ছে একটা বেস, এর পরিচয় হচ্ছে বেস, তার মানে অবশ্যই A থেকে তৈরি হয়েছে C অবশ্যই একটা অ্যাসিড হবে, C অবশ্যই একটা অ্যাসিড হবে, শিওর। আবার আমি যদি আপনাকে বলি B হচ্ছে অ্যাসিড, আমি যদি আপনাকে বলি B অ্যাসিড, অবশ্যই D কি হবে? D হবে হচ্ছে গিয়ে, D হবে হচ্ছে বেস। D হবে কি? D হবে বেস। এটা আপনার বুঝতে হবে, এটা বুঝে নিতে হবে। আচ্ছা এরপরে এখন কথাটা কি, শিরোনামটা কি, টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে যা অ্যাসিড, অ্যাসিড থেকে অবশ্যই একটা বেস পাওয়া যাবে, অ্যাসিড থেকে অবশ্যই একটা বেস পাওয়া যাবে। এন্ড এটাকে আমরা বলি অ্যাসিডের প্রতিবন্ধী, সরি আমি ভুল বলছি, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, হ্যাঁ কনজুগেট, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। যেমন আমরা ছোটবেলায় ত্রিকোণমিতি করতাম বা ম্যাথ করলে দেখি, এখনো দেখি 1+x, এটার অনুবন্ধী জিনিস কি? কনজুগেট জিনিস কি? 1 - x, রাইট? আচ্ছা তাহলে এই যে অ্যাসিড, অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে গিয়ে ক্লোরাইড। হ্যাঁ আবার এই যে এটা হচ্ছে আমাদের ক্ষার, এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। আবার উল্টা ভাবে, এই অ্যামোনিয়াম প্লাসকে একটা অ্যাসিড, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে গিয়ে অ্যামোনিয়া। আর এই যে ক্লোরাইড আয়ন হচ্ছে একটা বেস, এই বেসের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে গিয়ে আমাদের HCl। এটা হচ্ছে মূল আলোচনা। টাইটেলটা লিখে ফেলেন উপরে, অনুবন্ধী অম্ল যুগল, অনুবন্ধী অম্ল ক্ষার যুগল বা কনজুগেট অ্যাসিড এন্ড বেস। এটা তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি কিনা। হ্যাঁ একটা ঝড় গেল মোটামুটি আপনাদের উপর দিয়ে, একটু তাড়াতাড়ি। এই চ্যাপ্টার তো মাত্র আজকে শুরু, এই চ্যাপ্টারে এখনো মজার বহুত জিনিস বাকি আছে। মনে করেন হচ্ছে কেমিস্ট্রি পুরা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা বইয়ের মধ্যে, যেমন আপনারা তো মাত্র হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 শেষ করছেন, এখনই মনে হচ্ছে আপনাদের কাছে দ্রাব্যতা অনেক কঠিন। আল্লাহ, দ্রাব্যতা ভাই অনেক কঠিন।
যখন কেসিকেপিতে যাবেন, কেসিকেপিতে গেলে বলবেন হচ্ছে গিয়ে দ্রাব্যতার গডফাদার হচ্ছে কেসিকেপি। মানে আপনি যে কোনো একটা স্টুডেন্ট, আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট বলি, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি বলি যে পুরো কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথের পার্ট কোনটা, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পার্ট কোনটা, নিঃসন্দেহে কেসিকেপি। আমি কিন্তু আপনার ভয় পাওয়াইতে বলতেছি না, অ্যান্ড বিলিভ ইট অর নট, ইনশাল্লাহ আমরা কেসিকেপি পড়বো। কেসিকেপি পড়ার পর যদি আপনার কেসিকেপি খারাপ লেগে থাকে বা কেসিকেপি না পারেন, তখন আপনি আমার দোষ দেন, অনেক সহজে আমরা শিখে ফেলবো, টেনশনের কোনো কারণ নাই। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বললে হচ্ছে গিয়ে কেসিকেপি টাফ আছে। কেএসপি কেআইপি তো ভাইয়া বাচ্চা, একদম বাচ্চা, নাদান বাচ্চা, বুঝছেন। কেসিকেপি হচ্ছে আরো কঠিন, বাট ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমরা কেসিকেপি একদম টাইপ ধরে ধরে করাই দিব, টেনশনের কোনো কারণ নাই, পেরে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা, এটা সবচেয়ে সহজ অধ্যায়, বাবারে 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 বাবা, টু স্টুডেন্ট। আচ্ছা, এরপরে আসেন, এরপরে দেখেন তাহলে হচ্ছে এই যে, তাহলে অনুবন্ধী বা প্রতিবন্ধী অ্যাসিড ক্ষারের পার্ট শেষ, প্রতিবন্ধী বা অনুবন্ধী অ্যাসিড ক্ষারের পার্ট শেষ। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা হচ্ছে একটু লুইসটা পড়ে ফেলি। হ্যাঁ, লুইসটা পড়ে ফেলি। লুইস মানে কি, ওই যে আমরা বলছিলাম লুইস অ্যাসিড। আসেন আমরা একটু দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি জানি না জাহিদ স্যার এগুলো এখনো পড়াইছে কিনা, জাহিদ স্যার সন্নিবেশ সমযোজী পড়াইছে কিনা আমার আইডিয়া নাই, আমি দেখি নাই। স্যার শঙ্করায়ণ পড়াচ্ছে খুব সম্ভবত, যদি যদি সন্নিবেশ সমযোজী না পড়ায় থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমি পড়াইলেই বুঝবেন। আচ্ছা, এবার একটু খেয়াল থাকে, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে এদিকে তাকান, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এটার নাম কি, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড, বোরনকে আশা করি সবাই চিনেন, ফ্লোরিনকেও সবাই চিনেন, বোরন ট্রাইফ্লোরাইড। এবার একটু, এই বাবা সবাই কমেন্ট থামা, এদিকে তাকা, বোরন ট্রাইফ্লোরাইড। এবার মনোযোগ দেন, বোরন মানে কয় নাম্বার বলেন তো? 1 2 3 4 5, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন মানে 5 নাম্বার, খেয়াল করেন। হ্যাঁ, বোরন, তার মানে এই যে বোরন মানে 5 নাম্বার, প্রথমে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, পরে কয়টা ইলেকট্রন থাকে বাবা? পরে থাকে হচ্ছে 3টা ইলেকট্রন, পরে থাকবে কয়টা? 3টা ইলেকট্রন। আবার এই জায়গায় ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে 3টা, তার মানে 3টা ফ্লোরিন আসলো সমযোজী বন্ধন তৈরি করতে, করলো, ওদের মন চাইছে সমযোজী বন্ধন তৈরি করতে, করছে। এখন হইছে কি? হইছে অনেক কিছু। খেয়াল করেন, এই যে বোরন, বোরনের নিজের ইলেকট্রন কয়টা? এখানে 3টা না? বোরনের নিজের ইলেকট্রন কয়টা? 3টা। বোরনের নিজের ইলেকট্রন হচ্ছে 3টা। আর এই যে ফ্লোরিনের সাথে কয়টা শেয়ার করছে? 3টা। তার মানে নিজের 3টা আর শেয়ার হচ্ছে 3টা। শেয়ার কয়টা? শেয়ার হচ্ছে 3টা, শেয়ার 3টা। তার মানে মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন হচ্ছে 6টা। মোট ইলেকট্রন কয়টা? 6টা। মোট ইলেকট্রন কয়টা হবে বাবা? মোট ইলেকট্রন হবে হচ্ছে 6টা। তার মানে এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা হচ্ছে ওদের মধ্যে অষ্টক সংকোচন আছে, মানে অষ্টক পুরোপুরি নাই। ওদের মধ্যে কি আছে? অষ্টক সংকোচন আছে। অষ্টক কি আছে? সংকোচন। এই যে আমি কিন্তু পড়াই নিচ্ছি, জাহিদ স্যার যদি নাও পড়ায় কোনো ইফেক্ট পড়বে না। হ্যাঁ, সংকোচন, অষ্টক সংকোচন আছে, ফাইন। এবার দেখেন, তাহলে এই যে অষ্টক সংকোচন বলতে কি বোঝায়? ওর 8 পুরাপুরি নাই, ওর আরো কয়টা ইলেকট্রন লাগবে? ওর 2টা ইলেকট্রন লাগবে, ওর 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগবে, ফাইন। এবার আসেন পরের পার্ট। এবার দেখি আমরা আরেকজনের দিকে তাকাই। হ্যাঁ, আরেকজনের দিকে তাকাই। হ্যাঁ, আরেকজনের দিকে তাকাই। মনে করেন অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কয় নাম্বার? 7 নাম্বার। প্রথমে থাকে কয়টা? 2টা, পরে থাকে কয়টা? 5টা। হ্যাঁ, প্রথমে থাকবে 2টা, পরে থাকবে হচ্ছে 5টা। 1 2 3 আর এই যে 5। খেয়াল করেন, হাইড্রোজেন 3টা। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে 3টা হাইড্রোজেন না? 3টা হাইড্রোজেন, একটু আগে দেখছেন। তাহলে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। হ্যাঁ, 3টা হাইড্রোজেন আসলো। খেয়াল করেন, এই নাইট্রোজেনের যে বন্ড, বন্ডের মধ্যে নিজের কয়টা? নিজের 3টা। আবার শেয়ার কয়টা? শেয়ার হচ্ছে 3টা। আর এক্সট্রা কয়টা? এক্সট্রা হচ্ছে 2টা। মানে ওর কিন্তু অষ্টক পূর্ণ আছে। খেয়াল করেন, এই যে দেখেন, নিজের 3টা, হাইড্রোজেনের 3টা, মানে 6টা হইছে, ফাইন। আর ওর নিজের আরো কয়টা আছে? আরো আছে 2টা, তার মানে কয়টা হইছে? 8টা হইছে। ভালো লাগতেছে এখন, ও খুশি, ও সুখী মানুষ। হ্যাঁ, এখন খেয়াল করেন, এই যে অ্যামোনিয়া তো অষ্টক পূর্ণ করা আছে, তাই না? অষ্টক পূর্ণ করা আছে, ওর আবার এক্সট্রা আছে। এই দুইটা কিন্তু কারোর সাথে বন্ড আকারে নাই, তাই না? এদেরকে আমরা কি বলতাম ছোটবেলায়? এদেরকে আমরা বলতাম লোন পেয়ার।
এদেরকে আমরা কি বলতাম? লোন পেয়ার বলতাম। আর এদেরকে আমরা কি বলতাম? এটাকে বন্ড পেয়ার বলি, এটাকে বন্ড পেয়ার বলি, এটাকেও বন্ড পেয়ার বলি, রাইট? আচ্ছা, তার মানে অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার আর তিনটা বন্ড পেয়ার ফর শিওর। আচ্ছা, আর BF3 এর মধ্যে কি আছে? BF3 হচ্ছে একটু দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। BF3 এর মধ্যে কি আছে? দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, ফাইন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে অ্যামোনিয়ারে দেখেন, এই যে অ্যামোনিয়া কত সুখী মানুষ। এই যে অ্যামোনিয়ার কি আছে? এই যে লোন পেয়ার আছে, এই যে অ্যামোনিয়ার লোন পেয়ার আছে। আবার এই যে BF3 লিখলাম, খেয়াল করেন কনসেপ্টটা বুঝছেন, হ্যাঁ? এটা চ্যাপ্টার 3 এর কনসেপ্ট, আমি বেশি দূর আগাবো না, বাট বলে যাবো, টেনশন নেই, আপনি বুঝবেন। BF3 ওর লাগবে দুইটা, ওর দুইটা লাগবে প্রয়োজন, হ্যাঁ দুইটা লাগবে। আর ওর কি আছে? ওর এক্সট্রা লোন পেয়ার আছে, ওর এক্সট্রা এলপি আছে, রাইট? এক্সট্রা এলপি আছে। এখন খেয়াল করেন, এই যে অ্যামোনিয়ার মধ্যে লোন পেয়ার আছে আর ওর দুইটা ইলেকট্রন আছে। এখন এই অ্যামোনিয়াটা কি করবে? অ্যামোনিয়াটা একটু দয়া দেখাবে মানে কি? ও বলবে তুমি আমার এই দুইটা ইলেকট্রনের ছায়াতলে আসতে পারো, আমি তোমাকে একবারে দিয়ে দিব না, আমি শেয়ার করলাম। এই ধরনের শেয়ারকে বলা হয় বায়োলজির ভাষায় মিউচুয়ালিজম। মানে একজন শেয়ার করতেছে, উপকার পাচ্ছে দুইজন। শেয়ার করতেছে অ্যামোনিয়া, BF3 কোনো শেয়ার নাই। অ্যামোনিয়া শেয়ার করতেছে, BF3 উপকার পাচ্ছে, হ্যাঁ BF3 উপকার পাচ্ছে। তার মানে আমি আর আমার একটা ফ্রেন্ড ব্যবসা করলাম, এমন হয়েছে, এখন পর্যন্ত হয়েছে, আমি আর আমার ফ্রেন্ড ব্যবসা করতেছি, 1 লাখ টাকা ইনভেস্ট লাগবে, আমি পুরো 1 লাখ টাকা দিছি, আর বলছি এইখান থেকে যা লাভ আসবে আমার ফ্রেন্ড আর আমি, হ্যাঁ দুজনে অর্ধেক করে নিব। মানে শেয়ার কিন্তু আমিই করলাম, ওর কোনো শেয়ার নাই এখানে, হ্যাঁ? এই ধরনের শেয়ারকে বলা হয় সমযোজী। তো অবশ্যই শেয়ার মানে কি? সমযোজী না? শেয়ার মানে হচ্ছে সমযোজী। আর এই ধরনের শেয়ারকে বলা হয় সন্নিবেশ সমযোজী। কি বলা হয়? সন্নিবেশ সমযোজী। মানে যে এখানে একজন শুধু শেয়ার করে, আরেকজন ওইটা গ্রহণ করে সুবিধা পায়, নিজে শেয়ার করে না। আচ্ছা, এখন লাভটা কি? অ্যামোনিয়ার কি কোনো সমস্যা আছে? অ্যামোনিয়ার তো যা ছিল তাই আছে, এই দুইটা তো দিয়া দেয়নি, ওরও তো আছে, তাই না? ওরও তো শেয়ার আছে। আচ্ছা, এই BF3 এখন লাভ হয়েছে। BF3 লাভ হয়েছে কেন? কারণ BF3 এখন দুইটা ইলেকট্রন শেয়ার পাইছে, ওর 6টা ছিল, ওর আরো 2টা হয়েছে, 8 হয়েছে। এখন BF3 খুশি। এখন BF3 কি? এখন BF3ও খুশি। এখন চিন্তা করেন ব্যাপারটা কি হয়েছে? এখান থেকে একটা কথা আমরা বলতে পারি, কি বলতে পারি? BF3 কি করছে? BF3 ইলেকট্রন গ্রহণ করছে। এইটাই তো আমার দরকার, BF3 ইলেকট্রন গ্রহণ করছে। এবার আমরা একটা কথা বলি, যে ইলেকট্রন গ্রহণ করে, খেয়াল করেন, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে এনাম ভাইয়া শিখাইছিল অ্যাসিড। আর যে ইলেকট্রন ছেড়ে দেয়, তাকে আমরা বলছিলাম বেস। কে বলে গেছিল? আমি বলছি, আপনি বলছেন না। এটা বলে গেছিল কে? এগুলা বলে গেছিল হচ্ছে লুইস। এগুলা বলে গেছে কে? লুইস বলে গেছে। তাই আমরা BF3 কে বলি কি? BF3 কে বলি হচ্ছে লুইস অ্যাসিড। কি বলি? লুইস অ্যাসিড। আর এই যে অ্যামোনিয়াকে কি বলি? অ্যামোনিয়াকে বলি হচ্ছে লুইস বেস। একটু তাড়াতাড়ি বলেন তো, হচ্ছে গিয়ে এটা কয় নাম্বার উদাহরণ? মনে করেন হচ্ছে 4 নাম্বার। মনে করেন 4 নাম্বার, হ্যাঁ বলেন 4 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি। তাড়াতাড়ি বলবেন 4 নাম্বার বুঝছি। একটু তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ে। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে বুঝছি কিনা, হ্যাঁ? উফ, এই NH3 তো লস হয় না। না NH3 কোনো লস হয় না, ও তো শেয়ার করতেছে, মানে এই দুটো ইলেকট্রন এখনো ওর আছে, হ্যাঁ? এইভাবে পড়ানোর পরেও বলে কঠিন লাগতেছে। ওমা, এটি কি? আমি চ্যাপ্টার 3 ভাইঙ্গা পড়াইলাম, মানে চ্যাপ্টার 3 মানে আমি আগে আপনাদের যোগও শিখাইলাম কেমন হয়েছে এটা, তারপরে এটা পড়াইতেছি। আমি কি শুধু এটা পড়াইছি? সমস্যা নেই বাবা, কঠিন লাগতেই পারে, সমস্যা নেই, কঠিন লাগতেই পারে। তুই একটা কাজ করবি, তুই ক্লাসটা শেষে বাবা আবার একটু দেখবি, দেখবি হচ্ছে গিয়ে একদম পানির মতো লাগতেছে, টেনশনের কোনো কারণ নেই। একটু তাড়াতাড়ি। অনেক বলে বুকে ব্যথা করতেছে, এগুলো বুঝতে। এই বয়সের পোলাপাইন বুকে ব্যথা, আল্লাহ পাক জানে কি অবস্থা এগুলা। বুকে ব্যথা যদি এত ইজি হয়ে যায় কেমন হইব? আমার বাপে হচ্ছে গিয়ে তোর হার্টের রোগী হচ্ছে কত বছর ধরে, মনে কর হচ্ছে গিয়ে আমি যখন SSC করি, মানে 7-8 বছর হয়ে গেছে, 7-8 বছর, আরো বেশি 7-8 বছর। এই 7-8 বছর ধরে আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট, তার বুকে ব্যথা। আর এই ছেলে বলে হচ্ছে চ্যাপ্টার বইরা বুকে ব্যথা। ওমা, মানে বুঝতেছো ব্যাপারগুলো কি হচ্ছে? বুঝতেছো এই জেনারেশনের সমস্যাটা কি?
NH3 তো ছাড়ে নাই। আরে বাবা ছাড়ে নাই মানে কি, দিছে না, না দিলেও পাইছে কই থেকে? NH3 না দিলেও পাইছে কই থেকে? দিছে, দেওয়া মানে ছাড়ছে। ছাড়ে বলতে এখানে আসলে শেয়ার বোঝানো হচ্ছে, বাট অ্যামোনিয়া তো দিছে, তাই না? আর অ্যামোনিয়া, আচ্ছা মনে করেন অ্যামোনিয়া ছাড়ে নাই, বাদ, অ্যামোনিয়া হিসাব বাদ। অ্যামোনিয়া যে ক্ষার, এটা তো আপনি একটু আগেও পাইছেন। BF3 তো গ্রহণ করছে, একটু তো শিওর, মানে BF3 তে অ্যাসিড, মানে আপনার লজিক দিয়ে আপনারা বুঝাই না, একটু খেয়াল করেন। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। এখন একটু নড়ে চড়ে বসেন, একটা জিনিস শিখাবো, নতুন মজার জিনিস শিখাবো, এন্ড আমার সবচেয়ে ফেভারিট জিনিস। খেয়াল করেন, খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, দেখেন একটা মজার জিনিস শিখাবো, সবাই একটু নড়ে চড়ে বসেন, খাতাটা সুন্দর মতো নেন, গোছান, হ্যাঁ খাতাটা সুন্দর মতো নেন। কে জানি ধুমায়া লাইক দিতেছে, ওরে রে পাইলে রে। দেখেন এখন দেখেন আমরা যে কাজটা করতেছি, এখন একটা দরকারি জিনিস শিখাবো, সেটার নাম হচ্ছে গিয়ে দ্য মাস্টার নাম্বার। দ্য মাস্টার নাম্বার, এটাকে আমরা বলি হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা এখন শিখাই দিচ্ছি, আগামী 2 বছর কইরা এটা খাইতে পারবেন। আমি কালকে যদি মইরাও যাই, এই জিনিসটা দিয়ে আপনি আগামী 2 থেকে 2.5 বছর চলতে পারবেন, ঠিক আছে? তার মানে খাতা সুন্দর মতো খুলেন আর বলবেন এনাম ভাই মইরা যাওয়ার আগে একটা জিনিস শিখাই গেছে, যে জিনিসটা আমার আগামী 2 বছর 2.5 বছর ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, তুল্য সংখ্যা। আমি বারবার বলতেছি এটা আর শেখানো হবে না, মানে আমি আর শিখাবো না, আমি আবার, কারণ পরিমাণগত রসায়ন জাহিদ স্যার নিবে, পরিমাণগত রসায়ন যেহেতু আমি পড়াচ্ছি না, আমি এসিড ক্ষারের পার্টটা শেষ করাই দিচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করেন যা শিখাচ্ছি তা যাতে আগামী 2.5 বছর কইরা এটা খাইতে পারেন, ওইরকম ভাবে শিখাই দিব। একটু খাতা কলম খুলেন, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তুল্য সংখ্যা কারে বলে। তুল্য সংখ্যা কারে বলে মনে রাখবেন, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। কি বলছি? যার যা আছে, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। যার যা আছে, এখন কার কি আছে এটাই তো জানি না ভাই। যার যা আছে তাই তার তুল্য সংখ্যা, হ্যাঁ তাই তার তুল্য সংখ্যা। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাই তার তুল্য সংখ্যা। এখন কথা বুঝবেন, আমরা কার কার তুল্য সংখ্যা বের করি? আমরা রাসায়নিক সত্তার তুল্য সংখ্যা বের করবো। রাসায়নিক সত্তা বলতে কি বুঝবো? আসলে রাসায়নিক সত্তা বলতে অনেক কিছু মিন করে। আমরা তুল্য সংখ্যা কার কার বের করবো? অ্যাসিড, বেস, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে অ্যাসিড, বেস, তারপর হচ্ছে লবণ, বিভিন্ন অক্সাইড। অক্সাইডগুলো আসলে বেস হিসেবে কাজ করে, তারপর হচ্ছে বলার খাতিরে বলতেছি, আর হচ্ছে গিয়ে জারক বিজারক। হ্যাঁ, জারক বিজারক, এদের আমরা তুল্য সংখ্যা বের করে থাকি। হ্যাঁ, এদের আমরা তুল্য সংখ্যা বের করে থাকি। তো মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, তো এদের আমরা তুল্য সংখ্যা বের করে থাকি। আমি জারক বিজারকটা এখন পড়াইতে পারবো না, জারক বিজারক এই চ্যাপ্টারের না, এগুলো হচ্ছে জাহিদ স্যার ডিল করবে পরিমাণগত রসায়নের, তাই আমি এই জিনিসটি স্কিপ করে উপরে 4টা জিনিস পড়াই দিচ্ছি। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমরা মোটামুটি লবণ, অক্সাইড এই পর্যন্ত শিখে ফেলে আসেন। এবার অ্যাসিড, অ্যাসিডের কি আছে? অ্যাসিডের কি আছে? অ্যাসিডের H+ আছে। অ্যাসিডের কি আছে? H+ আছে। ফাইন, অ্যাসিডের কি আছে? H+ আছে। ফাইন। আচ্ছা, এবার দেখেন, আপনি বলবেন ভাইয়া যেসব অ্যাসিডের H নাই তারা কি করবে? ওইগুলোতে পরে আসতেছে, গ্যাঞ্জাম করিস না। অ্যাসিডের মধ্যে H+ আছে, তাহলে অ্যাসিড যতটা H+ দিতে পারে সেটাই তার তুল্য সংখ্যা। অ্যাসিড যতটা H+ দিতে পারে সেটাই তার তুল্য সংখ্যা। অ্যাসিড যত H+ দেয়, যতটা H+ দেয় সেটাই তার তুল্য সংখ্যা। হ্যাঁ, যতটা H+ দেয়। এবার খেয়াল করেন, মনে করেন HCl, HCl কয়টা H+ দিবে? আপনার কি মনে হচ্ছে HCl কয়টা H+ দিবে? একটা H+ দিবে। তাই এগুলো আমরা বলবো হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা 1। H2SO4 কয়টা H+ দেয়? 2টা H+ দেয়। তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে 2। HNO3 তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে একটা H+ দেয়, তাই 1। আবার খেয়াল করেন, H3PO4 তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 3টা H+ দেয়। আচ্ছা, এবার খেয়াল করেন, CH3COOH, CH3COOH মানে ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার, আমরা ছোটবেলা থেকে পড়তাম। ও কয়টা H+ দিবে? ও 4টা H+ দিবে। 4টা H+ দিবে। কেন 4টা H+ দিবে? 4টা H আছে এই জন্য 4টা H+ দিবে। থাবরায় দাঁত ফলাই দিন। খেয়াল করেন, আমি আপনাদের বলছি এখানে একটা H+ দেখে আমি একটা লিখছি, এখানে CH3COOH, CH3COOH, এখানে AH দিবে। আপনারা কে বললো?
খেয়াল করেন এই জায়গায় এইচ হচ্ছে একটা, এইচ হচ্ছে একটা, কেন? কারণ অ্যাসিড হচ্ছে ও, অ্যাসিড হচ্ছে ও, ও তো অ্যাসিড না, অ্যাসিডের মূলক কে? সি ডাবল এইচ, অ্যাসিডের মূলক কে? সি ডাবল এইচ, তার মানে অবশ্যই অবশ্যই একটা এইচ প্লাস দিবে, অবশ্যই একটা এইচ প্লাস দিবে। মনে করেন এইচ ডাবল ও সি, সি ডাবল ও এইচ, ও কয়টা এইচ প্লাস দিবে? ও দুইটা দিবে। কেন দুইটা দিবে? এই যে দেখেন সি ডাবল ও এইচ মানে একটা অ্যাসিড, আবার সি ডাবল ও এইচ এই যে আরেকটা এইচ, এইচ, তার মানে কয়টা দিবে? দুইটা এইচ প্লাস দিবে। তার মানে খেয়াল করেন যত অর্গানিক অ্যাসিড আছে সবার এইচ প্লাস কয়টা? ডিপেন্ডস অন এই যে এই সি ডাবল ও এইচ এর উপর। হ্যাঁ, ব্যতিক্রম বিদ্যমান, ওইগুলো আপনাদের লেভেলে নাই, ওইগুলো হচ্ছে পরে। যত অর্গানিক অ্যাসিড আছে মানে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, যা মন চাই হোক, এদের এইচ প্লাস ডিপেন্ড করতেছে কার উপর? এই সি ডাবল ও এইচ এর উপর। কার উপর? সি ডাবল ও এইচ এর উপর। এই CH3 C2H5 এগুলোর উপর না। হ্যাঁ, এই মার্কার করিস না, এগুলোর উপর না। এই গেল রে মার্কারটা গেল রে, পাওয়া গেছে। আচ্ছা সরি, এবার একটু খেয়াল করেন, তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে কি অ্যাসিডের তুল্য সংখ্যা বুঝছি, তাড়াতাড়ি অ্যাসিড বুঝছি, তাড়াতাড়ি বলবেন অ্যাসিড বুঝছি, তাড়াতাড়ি বলেন হচ্ছে কি অ্যাসিড বুঝছি, তাড়াতাড়ি বলবেন হচ্ছে অ্যাসিড বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন অ্যাসিড বুঝছি। বাবা কেউ স্টিকার দিস না, স্টিকার দিলে হচ্ছে গিয়ে লাইভে সমস্যা হয়। আচ্ছা এই তো আমাদের এই হ্যান্ড নোট দিয়ে আপনি কি করবেন? আপনার হাত নাই, আপনি আর নোট করতে পারেন না, শুধু শুধু আমার মেজাজ খারাপ করেন। আপনার হাত আছে, আপনি নোট করেন, আবার হ্যান্ড নোট দিয়ে আপনি কি করবেন আমারে বোঝান। নিজে নোট থাকতে মানুষের নোটের দিকে আপনি কেন চাইবেন? এবার দেখেন একটু খেয়াল করেন, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন এই যে আমাদের একটা কথা আছে এখানে, কথা হচ্ছে H3PO2, মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। H3PO3 হচ্ছে ফসফরাস অ্যাসিড, H3PO2 হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। তার মানে এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। কি বলছি? হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। এটা তাড়াতাড়ি এদের তুল্য সংখ্যা বলে দাও, এদের তুল্য সংখ্যা বলে দাও তাড়াতাড়ি, এদের তুল্য সংখ্যা বলে দেন। এটা তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে এদের তুল্য সংখ্যা কত? এই দুইজনের তুল্য সংখ্যা কত? হ্যাঁ, আপনি কমা কমা দিয়ে লিখবেন উত্তরটা। মনে করেন ওর তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 10, ওর তুল্য সংখ্যা 20, আপনি উত্তরটা আমাকে বলবেন 10,20, এরকম ভাবে বলবেন। হ্যাঁ, এটা তাড়াতাড়ি বলেন তো, বুঝছি কিনা একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 3 এই তো সুন্দর, 3-2 সাবরিনার সাথী 2-1, সাবরিনার সাথী। কি রে ভাই সবাই 3 কয়, তুই 2-1 কেন কস? 3 দুইটাই স্বপ্নদা সুন্দর। আর লাভ ইউ ভাই দিয়ে আমি কি করবো? আজীব কথাবার্তা, তোর আমি কইছি তুল্য সংখ্যা কইছি, তুই আমার কাছে লাভ ইউ ভাই, এটি কোন ধরনের কথা? 3 সুন্দর। এই দেখেন, এই যে দেখেন 3-2, এইখানে খেয়াল করেন এই এই আমি এই মেয়েটারে খুঁজতেছি, এই মেয়েটা হচ্ছে গিয়ে সাবরিনার সাথী। এই সাবরিনার সাথী আপনার মাথায় একদমই ঘিলো নাই। দেখেন সবাই 3 বলতেছে, আপনি একাই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিলেন। কেমনে দিলেন আমি জানি না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে সাবরিনার সাথীটা হচ্ছে গিয়ে একদম কারেক্ট হয়েছে। সাবরিনার সাথী বলছে এটা 2 আর এটা 1, এটা 2 আর এটা 1, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা মানে বাকি সবার একজনেরও ঘিলো নাই। কেন? খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ব্যাপারটা হচ্ছে আপনারা আমি কখনোই বলি নাই এই জায়গার হাইড্রোজেন দেখে 3 বলে ফেলতে। হ্যাঁ, দেখছেন আমি একটু আগে যে বলছিলাম, কেন? আমি জানি আপনি এই ভুলটা করবেন। হ্যাঁ, আমি জানি আপনি এই ভুলটা করবেন। এখন একটু মনোযোগ দেন, খেয়াল করেন। এখন কত 2-1 আইসা পড়ে ভাই, এখন দেখবেন 2-1 এর অভাব নাই। হ্যাঁ, আচ্ছা যে ফার্স্টে বলছে আমি তারটা নিছি। হ্যাঁ, অনেকেই বলছে 2-1 পরে, বাট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পরে মিতানুর মিতা। হ্যাঁ, আমি পড়াইছিলাম। আচ্ছা একটু খেয়াল করেন, এখন একটু চিন্তা করেন কেন 2 আর 1 হইল। হ্যাঁ, সাবরিনার সাথে এটা ঠিক হয়েছে। এবার একটু দেখেন
দেখেন H3PO2, H3PO2 আমি একটা কাজ করি, আমি তিনটা জিনিস আগে একটু পড়াই দিই। H3PO3, H3PO2 আর হচ্ছে গিয়ে খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন H3PO3, H3PO4 আর H3PO2। আসেন একটু পড়াই দিই, এই থেমে যান সবাই, হ্যাঁ একটু থেমে যান। এই যে ফসফরাস হাত কয়টা? ফসফরাস হাত হচ্ছে 5টা। ফসফরাস হাত কয়টা? হাত হচ্ছে 5টা। এগুলো চ্যাপ্টার 3 এর জিনিস, হ্যাঁ এগুলো চ্যাপ্টার 3 এর জিনিস, এগুলো আমি এখন এখানে পড়াবো না, আমি জাস্ট বলে দিচ্ছি। কি দিতেছে? খেয়াল করেন, এটাকে বলা হয় H3PO4, এটাকে বলা হয় H3PO4, হ্যাঁ এটাকে বলা হয় H3PO4। এখানের মধ্যে হাইড্রোজেন চলে যায় 3টা। এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, এই জন্য হাইড্রোজেন থেকে অক্সিজেনটা টান দেয়। এখন কি আপনারা তড়িৎ ঋণাত্মকতা পড়ানোর বয়স আছে? আপনারা চ্যাপ্টার 3 জাহিদ স্যার পড়াচ্ছে, এই জন্য আমি আর চ্যাপ্টার 3 তে যাচ্ছি না। এই যে অক্সিজেন হাইড্রোজেন থেকে টান দিবে, টান দিলে হাইড্রোজেনটা বের হয়ে যাবে। আবার এই যে হাইড্রোজেনটা টান দিবে, হাইড্রোজেন বের হয়ে যাবে, অক্সিজেন টান দিবে। আবার এই হাইড্রোজেন থেকে অক্সিজেন টান দিবে, হাইড্রোজেন বের হবে। তার মানে কয়টা বের হইছে? 3টে H+ বের হইছে। তাই H3PO4 বা ফসফরিক অ্যাসিড, এটা কি ফসফরিক? ফসফরিকের তুল্য সংখ্যা কত? 3। আবার ওয়ান সেকেন্ড দেখেন, এইখানের মধ্যে H3PO3 একটু ভুল লিখছে, এখানে এখনো হয় নাই, এটা হচ্ছে OH হবে আরেকটা। খেয়াল করেন ব্যাপারটা বুঝেন, এখানে এই জায়গা থেকে টান দেয় আর এখান থেকে টান দেয়। অক্সিজেন টান দেয় হচ্ছে দুই জায়গা থেকে, তাই কয়টা H+ চলে যায়? 2টা H+ চলে যায়। এটাকে আমরা বলি H3PO3 বা ফসফরাস অ্যাসিড, এর তুল্য সংখ্যা 2। কত? 2। আবার H3PO2, H3PO2 থেকে কয়টা চলে যায় বাবা? H3PO2 থেকে চলে যায় হচ্ছে একটা। তার মানে কয়টা চলে যাবে? একটা H+ চলে যাবে। দ্যাট মিন্স H+ যদি একটা চলে যায়, H3PO2 বা হাইপোফসফরাস অ্যাসিড, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এটার তুল্য সংখ্যা কত? 1। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে বুঝছি কিনা। এরপর আমরা পরের পার্টে চলে যাবো, হ্যাঁ পরের পার্টে চলে যাবো। এখন আমরা কেউ জিজ্ঞাসা করেন না গঠন কেমনে হয়েছে, গঠন আমি কেমনে পড়াবো আপনারা। এখন মাইক্রো কোর্সে ক্লাসগুলো করে ফেলেন, হ্যাঁ ওগুলো ফ্রি ক্লাস, ওগুলো করে ফেলেন। ওইটা আমার ব্যক্তিগত কোনো গ্রুপ না, আমি আমার ব্যক্তিগত গ্রুপের প্রচারণা করি না। আচ্ছা এরপর একটু খেয়াল করেন, আমরা যে পার্টটা করব, এবার আসেন টান কেন দিবে, টান কেন দিবে? টান দিবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার জন্য, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতার জন্য। আমি তো বারবারই বলছিলাম তড়িৎ ঋণাত্মকতা তো আসলে এখন পড়ানোর বয়স না। দেখেন এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1। ওদের মধ্যে কি দুইটা ইলেকট্রন আছে না? একটা অক্সিজেনের একটা হাইড্রোজেনের, শেয়ার করা সমযোজী বন্ধন না? তাহলে কে টান দিবে? অক্সিজেন টান দিবে, অক্সিজেন ডেল মাইনাস, আর হাইড্রোজেন বের হয়ে যাবে ডেল প্লাস হিসেবে বের হয়ে যাবে। হ্যাঁ এটাই তো আসলে আমি বলছি, তাই না? আচ্ছা এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে অন্য পার্টে চলে যাই। এবার হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। ক্ষারের তুল্য সংখ্যা কেমনে? ওই যতগুলো আছে, হ্যাঁ বেজের তুল্য সংখ্যা কেমনে হয়? বেজের তুল্য সংখ্যা হচ্ছে OH কয়টা আছে, OH কয়টা আছে, এটা কমন সেন্স, এটা আপনি পারবেন। NaOH এর মধ্যে OH একটা ছাড়ে, তাই হচ্ছে 1, তুল্য সংখ্যা কত? 1। আবার খেয়াল করেন MgOH2 মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? 2। কেন? 2টা OH ছাড়ে। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা ইলেকট্রন ছাড়ে? 3টা ইলেকট্রন, মানে সরি 3টা OH মাইনাস ছাড়ে, তাই তুল্য সংখ্যা কত? 3। এখন কথা হচ্ছে অক্সাইডগুলো কেমন করব? অক্সাইডে তো হচ্ছে ক্ষারীয় অক্সাইড আছে, তাই না? মনে করেন আপনার কাছে আছে Fe2O3, আমি কঠিনটা দিয়ে শুরু করি। Fe2O3 এই যে অক্সাইড, এই অক্সাইডের তুল্য সংখ্যা কেমনে বের করব?
আবার মনে করেন যে লবণ, মনে করেন লবণ, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এই দুটা জিনিসের তুল্য সংখ্যা আমি বের করতে যাচ্ছি। অক্সাইড আর লবণের তুল্য সংখ্যা এমনি একভাবে বের করে কি, ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়নের মোট চার্জ, খেয়াল করেন হ্যাঁ, ক্যাটায়নের মোট চার্জ, মোট চার্জ ইনটু ইনটু ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়ন কয়টা আছে। তাহলে চিন্তা করেন কেমনে আসেন, এই যে দেখেন Fe2O3, Fe2O3 এর মধ্যে খেয়াল করেন, Fe2O3 এর মধ্যে Fe এর চার্জ কত, 3+ না, ওই যে আরেকজনের নিচে দ্রাব্যতার টাইমে পড়াইছিলাম, আরেকজনের নিচে থাকে চার্জ, তাহলে Fe এর চার্জ কত, +3। Fe আছে কয়টা, Fe আছে কয়টা, Fe আছে দুইটা, Fe আছে কয়টা, দুইটা, তার মানে Fe2O3 এর তুল্য সংখ্যা কত হবে, 3 × 2 মানে কত, 6। আবার আবার এবার ওর জন্য আসেন, সোডিয়ামের চার্জ কত, সোডিয়ামের চার্জ হচ্ছে +1, সোডিয়ামের চার্জ কত, +1। সোডিয়াম আছে কয়টা, সোডিয়াম আছে দুইটা, কয়টা, দুইটা, তার মানে কত হবে, 1 × 2, 1 × 2 দ্যাট মিন্স 2, 1 × 2 দ্যাট মিন্স 2। এটা তাড়াতাড়ি বলে হচ্ছে এই জায়গায় যা যা আছে তা তা বুঝছেন হ্যাঁ, মানে এই যে আমরা কি কি বললাম, বেস, আমরা বললাম হচ্ছে অক্সাইড, আমরা বললাম হচ্ছে লবণ, বেস অক্সাইড লবণ, বেস অক্সাইড লবণ, আমি কিন্তু একসাথে পড়াই দিছি, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, আমি কিন্তু একসাথে পড়াই দিলাম, বেস অক্সাইড লবণ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, হ্যাঁ এটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাবা, হ্যাঁ তাড়াতাড়ি বলেন, সেকেন্ডটা বুঝি নাই। এইটা ক্যাটায়নের মোট চার্জ ইনটু ক্যাটায়ন কয়টা আছে, আয়রনের চার্জ কত, এই খেয়াল করেন বাবা যে বুঝেন নাই, আয়রনের চার্জ কত, আয়রনের চার্জ হচ্ছে 3, অন্য জনের নিচে থাকে, আয়রনের চার্জ 3, ক্যাটায়নের চার্জ, এই যে ক্যাটায়নের চার্জ কয়টা আছে, আয়রন কয়টা আছে, আয়রন দুইটা আছে, তার মানে ক্যাটায়নের চার্জ ইনটু ক্যাটায়ন কয়টা আছে, এটাই হচ্ছে কি আমাদের তুল্য সংখ্যা। আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ। সোডিয়াম কার্বনেট, এই বাবা সোডিয়াম কার্বনেট আছে দুইটা, সোডিয়াম আছে কয়টা, দুইটা, ক্যাটায়ন মানে কি সোডিয়াম, সোডিয়াম আছে কয়টা, দুইটা, সোডিয়ামের চার্জ কত, +1, সোডিয়ামের চার্জ কত, +1, তাই হচ্ছে কি আমরা বলবো কি সোডিয়ামের 2 একে 2। তাহলে খেয়াল করেন এই ক্ষারের তুল্য সংখ্যা কি হয়, ক্ষারের তুল্য সংখ্যা হয় OH যতগুলো আছে, ক্ষারের তুল্য সংখ্যা হয় OH যতগুলো আছে, আর অক্সাইড আর লবণের চার্জগুলো হয় যেমন চিন্তা করেন, আমি যদি আপনাকে বলি ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত, ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত, ক্যালসিয়ামের চার্জ কত, ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+, আর ক্যালসিয়াম আছে কয়টা, এখানে একটা আছে, ক্যালসিয়াম আছে কয়টা, একটা, তার মানে 2 একে 2, 2 একে 2। আপনি আমাকে একটু বলেন ক্যালসিয়াম অক্সাইড, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ক্যালসিয়াম অক্সাইড ওর তুল্য সংখ্যা কত, ক্যালসিয়াম অক্সাইড ওর তুল্য সংখ্যা কত, এটা তাড়াতাড়ি বলুন, ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত। ফার্স্টে হচ্ছে উত্তর দিচ্ছে হচ্ছে হুমায়রা ফাইজা, চলতেছে আই গেস। ঠিক আছে চলতেছে। আচ্ছা এরপরে এরপরে
এবার এখানে একটা ব্যতিক্রম আমি একটু বলি, ব্যতিক্রম না আসলে, এটা ব্যতিক্রম না। এখন চিন্তা করেন সে হচ্ছে গিয়ে আপনার কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করেন। কার্বন ডাই অক্সাইডের তুল্য সংখ্যা আপনারা বের করতে বলবো। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি একটা অ্যাসিডিক অক্সাইড। আমরা জানি কি অধাতুর অক্সাইডটা কি হয়, অ্যাসিডিক হয়। সরি, আমি আপনাদের চ্যাপ্টার 3 পড়াই নেই। অধাতুর অক্সাইড হচ্ছে কি অ্যাসিডিক, মনে রাখবেন। অধাতুর অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, অধাতুর অক্সাইড কি অ্যাসিডিক হয়। হ্যাঁ, এখন চিন্তা করেন অধাতুর অক্সাইড অ্যাসিডিক মানে কি বলেন তো? ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। এগুলো চ্যাপ্টার 3 এর পড়া, চ্যাপ্টার 3 মানে পর্যায়বৃত্ত ধর্মের পড়া। অধাতুর অক্সাইডগুলো কি হবে? অ্যাসিডিক হবে। অধাতুর অক্সাইড অ্যাসিডিক হবে, তার মানে ও পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে। চিন্তা করেন ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানির সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করবে। H2CO3 তৈরি করবে। এখন কথা হচ্ছে H2CO3 মনোযোগ দিয়ে খেয়াল করেন, H2CO3 তৈরি করবে। দেখেন এই যে H2CO3 তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, এগুলো এখন আপনি বুঝবেন। এগুলো আরেকটু ডিটেলসে পড়াইতে হবে। এগুলো চ্যাপ্টার 3 এর পড়া তো, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। তাহলে দেখেন তুল্য সংখ্যা ব্যাপারটা কি? তুল্য সংখ্যা ব্যাপারটা হচ্ছে অ্যাসিড এবং বেজের জন্য তুল্য সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে যার যতগুলো H+ আছে আর যার যতগুলো OH- আছে সেগুলো হচ্ছে তার তুল্য সংখ্যা। এখন কথা হচ্ছে তুল্য সংখ্যা খায় না মাথায় দেয়। তুল্য সংখ্যা দিয়ে করবো কি? তুল্য সংখ্যা দিয়ে করবেন না কি? তুল্য সংখ্যা দিয়ে আপনার সব করতে হবে। মাথায় রাখবেন তুল্য সংখ্যা দিয়ে আপনার সব করতে হবে। চিন্তা করেন আমি আপনাকে বললাম, খেয়াল করেন H2SO4 প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আপনি বিক্রিয়া দেন। এটা কি প্রশমন বিক্রিয়া না? ছোটবেলা থেকে শিখতেছেন না? অ্যাসিড প্লাস ক্ষার এরা প্রশমন বিক্রিয়া দেয়। অ্যাসিড প্লাস ক্ষার এরা প্রশমন বিক্রিয়া দেয়। তার মানে চিন্তা করেন এরা কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করবে। অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করেন, আসেন অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করেন আর পানি তৈরি করবে। এই যে পানি তৈরি করেন। এবার আসেন আমরা সমতা করি। এবার আমরা কি করব? আমরা সমতা করি। তাহলে দেখেন এখানে যদি আপনি 3 দেন তাহলে 3টা হাইড্রোজেন 3টা পানি দিলাম, আর এখানে যদি আমি 2 দেই তাহলে দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিকঠাক আছে। অ্যালুমিনিয়ামের কোনো সংখ্যা দিতে হবে না? অ্যালুমিনিয়ামের সংখ্যা দিতে হবে না। সালফেট 3টা আছে, হাইড্রোজেন 3টা আছে। হাইড্রোজেন 3টা, সালফেট 3টা। অ্যালুমিনিয়াম 2টা, ফাইন। অ্যালুমিনিয়াম 2টা, H হচ্ছে 6টা, অক্সিজেন হচ্ছে 6টা। H 6টা, অক্সিজেন 6টা। ঠিক আছে, কোনো চেঞ্জ করা লাগবে না, আই গেস চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, খেয়াল করার বিষয়টা কি? খেয়াল করার বিষয়টা হচ্ছে আপনার ওই সাইডে যাই তৈরি হোক, আপনি সমতা করলে দেখবেন, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগটা খেয়াল করেন। সমতা করলে কি দেখবেন? সমতা করলে দেখবেন এইখানে ব্যাপারটা এরকম হচ্ছে, এখানে ব্যাপারটা কিরকম হচ্ছে? এরকম হচ্ছে। এখন এই ব্যাপারটা আমরা একটু অন্যভাবে বলি। আসেন এই ব্যাপারটাই আমরা একটু অন্যভাবে বলি। দেখেন সমতা করলে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই যে অ্যালুমিনিয়ামের আগে কত আসছে বাবা? 2 আসছে না? 2 আসছে। এই যে সালফিউরিক অ্যাসিডের আগে কত আসছে? 3 আসছে না? আচ্ছা আসছে। আমি কি একটা কথা বলতে পারি? এই 2 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা। আবার আমি কি আরেকটা কথা বলতে পারি? এই 3 হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা। মানে কি হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের আগে চলে যায়, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের আগে চলে যায়। অ্যাসিডের তুল্য সংখ্যা একটু খেয়াল করেন, পানির আগে 6 হবে। আচ্ছা হোক, পানির আগে 6 হবে, হয়তো পানির আগে 6 হবে। আচ্ছা সমস্যা নেই। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে দেখেন এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 আর ক্ষারের তুল্য সংখ্যা 3। খেয়াল করেন সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 কার আগে? ক্ষারের আগে। ক্ষারের তুল্য সংখ্যা কার আগে? অ্যাসিডের আগে। তার মানে এখন থেকে আপনারা উৎপাদের দিকে তাকাইতে হবে না। হ্যাঁ খেয়াল করেন, আপনারা উৎপাদের দিকে তাকাইতে হবে না। আপনি নিজেই বলতে পারবেন। কেমনে? মনে করেন আপনার কোনো সময় সালফিউরিক অ্যাসিডের সাথে NaOH দিল, আপনি কি বলবেন? আপনি বলবেন ভাইয়া সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। NaOH এর তুল্য সংখ্যা কত? 1। শেষ। আপনারা মনে করেন কেউ বললো কি HCl আর হচ্ছে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া দিতে, আপনি কি করবেন? ভাইয়া HCl এর তুল্য সংখ্যা কত? 1। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2। শেষ। মানে কি? মানে হচ্ছে এই তুল্য সংখ্যা ছাড়া আপনি কোনো প্রকার ম্যাথ করতে পারবেন না।
ম্যাথ করতে গেলে আমাদের জন্য তুল্য সংখ্যাটা অনেক হেল্প করবে, যাতে আমি অন্য কিছু জানার আগেই আসলে সব বলে ফেলতে পারি। হ্যাঁ, সব বলে ফেলতে পারি। সব বিক্রিয়া কি অ্যাসিড খাওয়া যাবে? এই যে অ্যাসিডের সাথে ক্ষারীয় লবণ, এই যে এটা কি ক্ষারীয় লবণ না, সোডিয়াম কার্বনেট। এক মিনিট, একটু পানি চাইছিলাম আমি, এখানে কোনো প্রকার পানি নেই, আমি পানি চাইছি 1 ঘন্টা হয়ে গেছে, খেয়াল করেন। এটা তাড়াতাড়ি, তার মানে চিন্তা করেন, একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে যায়, আরেকজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে যায়। আরেকবার বলছি, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই যে দেখেন, মনে করেন হচ্ছে গিয়ে এই যে HCl আর NaOH, HCl এর তুল্য সংখ্যা, সরি NaOH দিলে আপনি বুঝবেন না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেন, আপনি সমতা করলেন ছোটবেলার মতো, কি পাবেন জানেন? আপনি কি পাবেন? আপনি পাবেন এই যে HCl এর এখানে দেখবেন একটা 1 আসছে আর এখানে একটা 2 আসছে। কেমনে? এই 2 কি? এই 2 হচ্ছে ওর তুল্য সংখ্যা, আর এই 1 কি? অ্যাসিডের তুল্য সংখ্যা। হ্যাঁ, মানে অ্যাসিড তুল্য সংখ্যা ক্ষারের আগে বসে, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের আগে বসে, অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের আগে বসে, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের আগে একটু বসে। এটা তাড়াতাড়ি বলেন, বুঝছেন কিনা? তাড়াতাড়ি বলেন, বুঝছেন কিনা? একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাকে বারবার বলতেছি, তুল্য সংখ্যা যে শিখাই গেছি, তুল্য সংখ্যা যে শিখাই দিলাম, তুল্য সংখ্যা শিখানোর মূল রিজনটা ছিল কিন্তু আসলে আমাদের কাজগুলো অনেক সহজ করা। আপনি দেখবেন, আমি যখন এই চ্যাপ্টারের ম্যাথ করাবো, আমি যখন এই চ্যাপ্টারের অঙ্ক করাবো, তখন এই তুল্য সংখ্যা আমি মুহূর্তে ইউজ করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে তুল্য সংখ্যা ইউজ করতেছি। কেন? কারণ যাতে করে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয়ে যায় আর আমরা বুঝতে সুবিধা পাই। হ্যাঁ, আশা করি হচ্ছে আজকের ক্লাসটা ভালো ছিল। আজকে ক্লাসটা ভালো ছিল। যারা এখনো বুঝতেছেন না, তারা আরেকবার দেখলেই আপনি বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। ইনশাআল্লাহ আমরা হচ্ছে কি পরের ক্লাসে হচ্ছে অ্যাসিড বেস নিয়ে কাজ করব। পরের ক্লাস ঈদের বন্ধ দিবেন আশা করি। আমি ইনশাআল্লাহ পরের ক্লাস নিব, বাইচে থাকলে পরের ক্লাস নিব ইনশাআল্লাহ। জান, আমি গ্রামে যাচ্ছি না, তার মানে যেহেতু ঢাকায় আছি, আমি ইনশাআল্লাহ পরের ক্লাস নিব। রাতে ক্লাস, শুক্রবার রাতে ক্লাস, ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এতটুকুই থাকুক, প্রচুর গরম আর আজান দিয়ে দিবে এখন। আজকে এখানে থাকতেছি। আর হচ্ছে গিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি ক্লাসটা হচ্ছে আপনার ভালো লাগছে। সবাই নিজে নিজে নোট করে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।